কিছু একটা লিখছেন, লেখেন, যে কোনো একটা কিছু লেখেন, লিখে আবার কন্ট্রোল এস দিয়ে তারপরে হচ্ছে আপনার ইয়েতে যাবেন। কি হয়েছে? হ্যাঁ, এখন আবার সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। আবার ওই যে মোজিলা ফায়ারফক্সে যেখানে গিয়েছিলেন ওখানে যান, আর এখন নতুন করে রান করার দরকার নাই, রান করাই আছে আপনার। হ্যাঁ, মোজিলা ফায়ারফক্সে যান, যান। হ্যাঁ, এখন এটা রিফ্রেশ করেন, ওই যে হোমের চিহ্নের উপরে যে রিফ্রেশটা। হ্যাঁ, রিফ্রেশ করেন। আসছে? ওই যে আসছে, ওই যে আপনার ছবির নিচে দেখেন, ওই যে ছবির নিচে, ছবির নিচে বাম পাশে লেখেন ডেইলি লেখা আছে, দেখছেন? আসছে একদম নিচে। দেখছি দেখছি দেখছি। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, কাজ করতে থাকেন। এভাবে ছোট ছোট প্রবলেম গুলা আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে প্র্যাকটিস করলে শিখে যাবেন ইনশাআল্লাহ, টেনশনের কিছু নাই, আস্তে আস্তে শিখতে হবে। তাহলে একটু বাকিরা আসুক, আমরা ওয়েট করি বাকিদের জন্য। স্যার আমাকে হ্যাঁ, আমি স্যার স্ক্রিন নিয়ে নিয়েছিলাম আর কি। কারা দেবে দেবে ব্যবস্থা আমি করবো।
আর কিছু কিছু হয়ে গেল হ্যাঁ না আমার অবভিয়াসলি কর্মচারী আছে ওকে আমি বলে ওকে কাটেন বলো আমার কর্মচারী আছে ওকে আছে আমি ওকে বাইরে ওটা কি হবে কর্মচারী লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের পার্টিসিপেন্ট অনেক কম আর স্টুডেন্ট বেশি হওয়া দরকার লকডাউন নেই কোনো লকডাউন হওয়ার এখন লকডাউন নামে আরে নামে লকডাউন হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ সাহেব কেমন আছেন? তো স্যার ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো স্যার আমার ওই ফার্স্টে একটু প্রবলেম হচ্ছে, ওই আপনার HTML যখন স্টার্ট করি স্যার, HTML স্টার্ট করার সময় আমরা স্যার HTML যখন হেড যখন লিখতে যাব স্যার, হেডের উপরে স্যার আমরা যখন টাইটেল লিখি না, টাইটেলটা লিখার সময় স্যার ওই আমি ব্যাকওয়ার্ড স্পেস তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ স্যার জাস্ট এন্টার দিলে হয়ে যাবে স্যার। ফরওয়ার্ড স্ল্যাশ আপনি টাইটেল কি হেডের বাইরে লিখছেন না ভিতরে লিখছেন? স্যার আমি স্যার আমাদের স্যার মানে HTML ভিতরেই তো স্যার আমরা সবগুলো লিখি। তো এখন স্যার ওই মানে ভিতরের পার্টটা লেখার জন্য স্যার HTML ওটা যত বডি বলেন টাইটেল বলেন সবগুলো তো H1 H2 P1 P সব HTML ভিতরে লিখতে হয় না? হ্যাঁ সরি P হ্যাঁ হ্যাঁ অনলি P স্যার বডির মধ্যে লিখবেন। সবগুলোই তো স্যার বডির মধ্যে লিখবো। তো এখন স্যার আমরা 3 নাম্বার লাইনের মধ্যে স্যার আমরা যখন HTML লিখি ওই ব্যাকওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ সরি গ্রেটার দেন লেস দেন যেগুলো আছে স্যার ওগুলোর মধ্যে আপনার HTML যখন লিখি তখন আবার HTML শেষ করার জন্য স্যার আমরা একটা স্ল্যাশ ব্যবহার করি। তো ওটা কি স্যার হ্যাঁ ওটা স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করি স্যার আপনার সাথে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন আর বিকাশ সাহেব ওনার প্রবলেমটা সলভ করেন। আমি আছি সাথে, দেখেন বিকাশ সাহেব সলভ করতে পারেন কিনা। আর আরিফ সাহেব আপনি প্রবলেম বলে যান, বিকাশ সাহেব চেষ্টা করেন ওনার প্রবলেমটা সলভ করার জন্য। ওকে হ্যাঁ দেন আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ইয়া সাহেব আপনার স্ক্রিন অফ করে দেন, রিয়াজ সাহেব আপনার স্ক্রিনটা অফ করে দেন, আরিফ সাহেব তোমার হ্যালো হ্যাঁ স্যার আমি জাস্ট হচ্ছে আপনার HTML এখন স্টার্ট করলাম স্যার। এখন আমার যতগুলা লেখা বলেন টাইটেল বলেন সব হবে যতগুলো লেখা এর ভিতরে হবে আপনি এন্টার দেন, যেখানে কার্সারটা আছে। আচ্ছা এখানে যেখানে স্যার চিহ্নটা লাফাচ্ছে ওখানে কি স্যার আমি এন্টার দিব? হ্যাঁ ওই জায়গাতে এন্টার দিবেন। হ্যাঁ এরকম স্যার। হ্যাঁ আর এন্টার দেন। এর মধ্যে যত কোড লেখা ধরে আপনি এর মধ্যে আচ্ছা তাহলে স্যার আমি উপরে উঠাই তারপর লিখবো স্যার এটা। আর ওই যে উপরে দেখেন এক নম্বর লাইনে আরেকটা দেখেন এক নম্বর লাইনে আপনি ওখানে লিখেছেন ডক টাইপ তারপরে HTML তাই না? তো এখানে ডক টাইপে লিখেছেন ডক টাইপের পি পরে একটা ই হবে এবং দুইটা HTML এর সাথে একটা স্পেস হবে, পি পরে একটা ই দেন, ক্যাপিটাল লেটার পি পরে একটা ই দেন। ওখানে ক্লিক করেন, ওই পি পরে আপনি ক্লিক করেন, মাউস নিয়ে ক্লিক করেন এক নম্বর লাইনে গিয়ে পি পরে একটা ক্লিক করেন। আরেকটা বুঝতে পারছেন? এক নম্বর লাইনে ওই যে ডক টাইপের যে পি আছে, ডক টাইপ এর যে পি আছে বড় হাতের পি আছে, পি উপরে ক্লিক করেন, পাশে আপনার মাউস নিয়ে ক্লিক করেন। আরিফ সাহেব শুনতে পাচ্ছেন? একটু নেটওয়ার্কের প্রবলেমই মনে হয় একটু করে এরকম। আরিফ সাহেব আছে, আরিফ সাহেব আছেন। আপনার ডক টাইপের যে পিটা আছে সেই পির পরে একটা ক্লিক করেন। হ্যাঁ
হ্যালো আর একটা পরীক্ষা দিতে হবে দীপ্ত অনলাইনে। অটোমেটিক্যালি আমি রিপ্লাই দিই। সো একটা হচ্ছে আমি নোটিফিকেশন পেয়ে গেলাম যে আমার লিড জেনারেট হচ্ছে, আর একটা হচ্ছে আমি কাস্টমার যে আমার কাস্টমার হ্যালো স্যার তাহলে আমাকে মেসেজ করে দেন। না ওটা তমাল দিছিল, বুঝতে পারছি। তাহলে আপনি ইয়া করেন, আপনার ওইটাতে না এটা আপনার ইয়েটা দেখান, আপনার স্ক্রিনটা শেয়ার করেন আরিফ সাহেব। জি স্যার। আপনার স্যার আমি স্ক্রিনটা এখন হ্যাঁ এখন আমি বুঝছি স্যার, আমি এখন কাজ করার চেষ্টা করতেছি স্যার। ও আচ্ছা করে আচ্ছা স্যার। ঠিক আছে, জি স্যার। ফাইন ফাইন। প্রবলেম হলে কিন্তু আমার সাথে সাথে বলেন। হ্যাঁ 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 বুঝছি স্যার। ওকে আচ্ছা। এরপরে আর কে আছেন? আনসারুল সাহেব কি কাজটা করতে পারছিলেন একটু বলেন তো। হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি না, যদি একটু মাইক্রোফোনটা ইয়ে করেন, একটু আনমিউট করে একটু বলেন দেখি। আসসালামু আলাইকুম স্যার। জি কেমন আছেন? আছি স্যার, ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন স্যার? হ্যাঁ আছি, আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ। স্যার আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আমি কালকে করছিলাম একটা টিউটোরিয়ালে দেখছিলাম আচ্ছা রাত্রে অনেকক্ষণ। আসলে কালকে আমার দিনের বেলায় ওই কারেন্ট ছিল না, আচ্ছা টেকনিক্যাল কারণে। আমাদের কক্সে তো কারেন্ট ছিল না, আপনারা জানেন। ওইদিকে আমার ওয়াইফাইটা কাজ করে নেই আর। ইলেকট্রিসিটি একটু প্রবলেম করতেছে এই মুহূর্তে ওইদিকে, আমি শুনেছি। আপনি এমনি আর কি করেন পাশাপাশি এটার পাশাপাশি? আমি জব করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে তার মানে জব করার পাশাপাশি যেটা করতেছেন আপনার যথেষ্ট পরিমাণে আগ্রহ আছে। আমার বিকালের ব্যাচে একটা স্টুডেন্ট আছে, আমি কিন্তু এখানকার টিম লিডার। হ্যাঁ আমার আন্ডারে আরো প্রায় 14 জন ট্রেইনার আছে, শুধু টিচারই আছে। আমি যদি বিকালে বেশি দিলে আমার জন্য বিকালের ভালো। ব্যাচে ওইটা শেষের দিকে যে তখন আমার পারবেন না, ওদের ব্যাচটা প্রায় শেষ, বুঝছেন, প্রায় শেষ, যার কারণে হয়তো দিলে তখন বুঝতে পারবেন না। তো যেটা বলতেছিলাম, বিকালের ব্যাচে আমার একজন আছে, উনি কলেজের প্রফেসর জব করে, আপনার মতোই উনি খুব আগ্রহী, যার কারণে মোটামুটি অনেক কিছুই এখন শিখতে পারছে দেখলাম। এই অনেক আগ্রহ, আপনি ইনশাআল্লাহ পারবেন। উনি বিকালের স্যার ব্যাচে আমি ওই ইয়াগুলো দেখে আমি জাস্ট হোয়াটসঅ্যাপে যদি কোনো কারণে এখানে কানেক্ট নাও হতে পারি, অনেক সময় তো প্রয়োজনীয়তার কারণে হতে না পারি। আমি হোয়াটসঅ্যাপে যে জিনিসগুলো আছে, মানে আপনারা যেগুলো শেয়ার করেন এগুলোর অনুযায়ী আমি নেটে চার্জ দিয়ে ইউটিউবে একটু ট্রাই করতেছি। রাইট। এরপরে যদি কোনো কারণে ব্যস্ততা থাকে অ্যাটলিস্ট জয়েন করবেন। জয়েন করলে হবে কি, আমি বলতে পারবো যে না আমাদের আনসারুল সাহেব জয়েন করেছিলেন, তাহলে হবে কি ওনারা যে ডিসিশন নিছে সেটা হচ্ছে যে একটা না 2 দিন ক্লাস না করলে রিমুভ করে দিবে বা তাকে রাখবে না। না স্যার আমি জয়েন করব ইনশাআল্লাহ। এইটা অ্যাটলিস্ট আমি বলতে পারবো না, আমার স্টুডেন্টের প্রতি আমার আলাদা একটা টান আছে। আমার কোনো একটা স্টুডেন্ট বাদ করে যাবে, কোর্স করতে পারবে না, শিখতে পারবে না, এটা তো আমি হইতে দিব না আমি যতক্ষণ আছি। সো দ্যাট আমি যেন বলতে পারি যে না আমার আনসারুল সাহেব আছেন, এটা আর কি। জি জি ওকে আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমরা দেখতেছি। বিকাশ সাহেব যদি কথা বলতে পারেন তাহলে ওনার কোডটা দেখেন আমার সামনে, আপনি দেখেন, আর না হলে তো আমি আছি, চাচ্ছি যে আপনারাই সলভ করেন। ওকে আপনি শেয়ার করেন। আচ্ছা স্যার আমি করতে পারবো আশা করি। ফাইন, তাহলে বিকাশ সাহেব ওনার ইয়েটা দেখেন, উনি কোশ্চেন করলে ওনার ইয়েটা দেখেন। এবং বিকাশ সাহেব মাথায় রাখবেন, আমাদের অনেকেই কিন্তু আছেন যারা একদম বিগিনার, তাদেরকে ওইভাবেই দেখাইতে হবে, ওইভাবে আন্তরিকতা। আমার হয়তো সলভ গুলা দেখেন আপনারা, আমি কিভাবে সলভ করে দিচ্ছি একদম আন্তরিকতার সাথে, এইভাবেই দেখাইতে হবে, বুঝছেন। সো
মানে মানে শিখাইলে হবে কি আপনাদেরকে দিয়ে আমি কিছু কিছু জায়গায় সলভ করাচ্ছি যে আপনাদের এই স্কিল গুলো বাড়বে, যারা পারেন তাদেরও শিখাইতে গিয়ে আরো অনেক জিনিস সুন্দর হবে। হ্যাঁ, বিকাশ সাহেব ওনার আনসারুল সাহেব আপনার প্রবলেম গুলা বলেন। বিকাশ আমি সাহেব- এখানে ফাইলে গিয়ে এটা যখন শুরু করছি, ফাইলে গিয়ে এখানে নিউ ওপেন করাতে এরকমই হয়ে গেছে। এরপর আমি আর কাজ করতে পারতেছি না। আর কিছু করতে পারতেছে না বিকাশ সাহেব, তাহলে এখন বলেন উনি কি করবে। আচ্ছা আমি বলি আপনি সম্পূর্ণ নোটপ্যাড প্লাস থেকে বের হয়ে যান, আমি বলি ক্রস দিয়ে দেন একেবারে। হ্যাঁ, বের হয়ে গেছি। হ্যাঁ, আপনি এখন ডিসপ্লেতে শেয়ার করেন নাই, একটু ডিসপ্লে শেয়ার করেন। ডিসপ্লেটা শেয়ার করতাম। হ্যাঁ পুরা স্ক্রিন শেয়ার করেন, মানে যখন স্ক্রিন শেয়ার করবেন তখন বলবে ফুল স্ক্রিন শেয়ার, ওইটা দিবেন, হ্যাঁ, তাহলে সব পুরাটাই দেখতে পারবে ইয়া সাহেব, বিকাশ সাহেব, পুরাটাই আমরা সবাই দেখতে পারবো। ফুল স্ক্রিন শেয়ার তো এখানে শেয়ারটা বাদ দিয়ে আবার নতুন করে শেয়ার করেন, ফুল স্ক্রিন শেয়ার ওকে দিয়ে। এখন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, এখন আপনি নতুন একটা ফোল্ডার করেন। ধরেন আমি নতুন ফোল্ডারটা করলাম। হ্যাঁ, এখানে ঢুকেন। এখন আপনি মাউসে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর নিউ টেক্সট একটা ফোল্ডার আছে নিচে 3 নাম্বার, একেবারে নিচ থেকে 3 নাম্বার। হ্যাঁ, নিউ নিচ থেকে 3 নাম্বার এটাতে, তারপর একেবারে নিচ থেকে 3। হ্যাঁ ওকে দেন। নিউ টেক্সট ডকুমেন্ট। হ্যাঁ, ওইটাতে ক্লিক করার পর আপনার সম্পূর্ণ দেখেন html.txt, সরি index.html লেখেন। কি লিখবো ভাইয়া? index.html, ইন্ডেক্স index.html ইন্ডেক্স ডট ডট html html ছোট হাতে হবে, html টা ছোট হাতে। ওকে দেন, ওকে দেন। ওকে দিতাম, হ্যাঁ দিলাম। আচ্ছা, ওইটাতে আপনার একটু স্ক্রিনটা আসলে একটু কুয়াশা আসতেছে, একটু ক্লিয়ার হওয়া যাবে না? স্ক্রিন কুয়াশা আসতেছে, হ্যাঁ, এখন ঠিক আছে? আসলে আমার মনে হচ্ছে এখানে আপনার এক্সটেনশনটা একটু সিলেক্ট আছে, হয়তো HTML যেটা দিচ্ছেন লাস্টে .html ওটার পরে হয়তো আবার txt, সেখানে একটু কষ্ট করে আপনার ইয়াতে যেতে হবে, ভিউতে যান, উপর থেকে যে মেনু আছে না এগুলোতে ভিউতে যান। না এটা না, আবার এটা ওকে দেন। ওই ফাইলটা আবার নিয়ে আসেন একটু। ফাইলটা আবার নিয়ে আসতাম। হ্যাঁ ঠিক আছে, ওকে দেন। হ্যাঁ, এবার আপনি ওই যে মেনুতে গিয়ে একটা ভিউ দেখতে পারতেছেন, ভিউ। হ্যাঁ, ভিউ মেনুতে এটাতে ক্লিক করেন, ভিউতে। হ্যাঁ, করলাম। করার পর এখানে ফাইল এক্সটেনশনটা লেখা আসছে, সেখানে দেখেন উপরে মেনুর নিচে সাব মেনু থাকবে, ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন সাব মেনু। হ্যাঁ, ফাইল নেম এক্সটেনশন। আচ্ছা, এটাতে একটু ক্লিক করেন, ক্লিক করেন তো। জি হ্যাঁ আচ্ছা, তারপরে এই যে এখন ঠিক আছে, আপনি 1000 টাকা হতে বাড়িয়ে দিল আপনাকে। হ্যালো ভাইয়া, বুঝেন তো অবস্থাটা সবারই। আপনি ফাইল নেম এক্সটেনশন ক্লিক করার পর বাড়িয়ে দিলে তাহলে দুইটার মাঝখানে থাকবে। হ্যালো, HTML একটা ফাইল করছেন না, ওই যে ইনডেক্স ক্লিক করেন। হ্যাঁ, ওই যে index.html এটা ক্লিক করতাম। ওটা একটু লিখে আবার লিখতে হবে, index.html একটা লিখছেন না? হ্যাঁ একবার, শুধু একবার দেন, আবার লিখতে হবে। আমি কিন্তু আপনার কম্পিউটার নিতে যাব, আমি নিয়ে ইন্ডেক্স
ডট ওটা এচটিএমএল এখানে আবার লাস্ট click একটা করতে হবে। ট্যাক্স কি এটি আসলে আছে আমি যাই তাহলে ডট নিয়ে আসি আর পরে বলি টেবিলে এটা ঠিক আছে হ্যাঁ এই যে এটা কেটে দিতে হবে, ডট টিএক্সটি এটা কেটে দিতে হবে। হ্যাঁ এটা ক্লিক একবার করেন, আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে একবার ক্লিক করেন। একটু দেরি হবে ওটা আমি টিএক্সটি একটা কেটে দিতে হবে না আমি হ্যালো বলি আপনাকে আবার, আমার ক্লাস আছে 6টা পর্যন্ত। হ্যাঁ 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 এটা আমি কেটে, কি 6টার হ্যাঁ পরে হ্যাঁ এটা কেটে দিতে হবে আপনার আপনাকে ভাইয়া। ঠিক আছে লাস্টে থেকে আপনি ডট টিএক্সটি এটা কেটে দেন। আমি যাই দিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ দিলাম ডট পর্যন্ত কেটে আচ্ছা ওকে দেন। নিয়ে আসি আমি তাহলে ইনশাআল্লাহ। তাহলে সন্ধ্যা 6টায় ইনশাআল্লাহ এখন কি ঠিক আছে ক্লাস তো। থ্যাংক ইউ, এখন হয়ে গেছে। তারপর আপনি আবার একটা করেন যে যে নিউ টেক্সট আরেকটা, আচ্ছা এখানে ক্লিক করলাম আমি কি হলো আচ্ছা ঠিক আছে ক্লিক ফর সমস্যা নেই। এখন যেটা আসে সেটা একটু মিনিমাইজ দিবেন, এটা একটু মিনিমাইজ দিয়ে রাখেন, আপনি ওই যে মাইনাসটা দিয়ে রাখেন। আচ্ছা রাখলাম হ্যাঁ দিয়ে রাখছেন। এখন আপনি ওইটাতে রাইট ক্লিক করেন, ইন্ডেক্স ডট এইচটিএমএল যেটা করছেন এটাতে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক রাইট করেন। হ্যাঁ রাইট করলাম বাটন ক্লিক করে তারপরে নোটপ্যাড এটা নোটপ্যাড দেখছেন পাশে যে নোটপ্যাড প্লাস প্লাস একটা আসছে ফাইল 3 নাম্বার, হ্যাঁ আছে এডিট উইথ নোটপ্যাড 3 নাম্বার। হ্যাঁ গুড, এটাতে ক্লিক করেন আপনি। করলাম আমার স্ক্রিনটা দেখতেছেন এখন নোটপ্যাড প্লাস আসছে যেটা ক্রস দিয়ে হ্যাঁ নোটপ্যাডটা দেখতেছেন আমার স্ক্রিনটা তো শেয়ার করা আছে হ্যাঁ ভাই আপনারটা ঠিক আছে, হ্যাঁ, আপনি এখন দেখতেছি। ওই বডি বানান। জি বানা হ্যাঁ জি, থ্যাংক ইউ। HTML এখন দিয়ে এখানে আপনি শুরু করেন। এখানে কি করবো বল আপনি Closing tag দেবেন। আগের মতো করে ফাইল সবগুলো হ্যাঁ আপনি এখন ডক টাইপ এইচটিএমএল লিখে ডক টাইপ ডট হ্যালো কি লিখবো ওইখানে লিখবেন আসলে হচ্ছে আমার লেস দেন লিখবেন। হ্যাঁ বিকাশ সাহেব ওই মাঝে মধ্যে ওই ইন্টারনেটের প্রবলেমের জন্য হয়তো একজন আরেকজনকে শুনতে পারেন না, এটা একটু হবে। লেস দেন হ্যাঁ লেস দেন রাইট। হ্যাঁ ঠিক আছে বিকাশ সাহেব কন্টিনিউ করেন, আমি আসি। লিখলাম হ্যাঁ বিকাশ ভাই বিকাশ সাহেব আছে? হ্যাঁ আছে। লেখেন এরপরে লেখেন HTML। আমি বলতেছি মাঝে মধ্যে কথা তো বোঝা যায় না। হ্যাঁ স্যার এমএল এটাই প্রবলেম, এটা কিছু করার নাই, এর মধ্যেই আমাদের চলতে হবে। হ্যাঁ বিকাশ সাহেব আপনি কন্টিনিউ করতে হলে করেন, নাহলে আমি বলে যাচ্ছি। HTML হ্যাঁ এখন আবার ওটাকে ক্লোজ করে দেন, আর একটা ওই গ্রেটার দেন দেন। আপনি আগে লেস দেন দিবেন না, এখন গ্রেটার দেন দেন। লেস দেন। আচ্ছা এখন আবার এরকম করে আবার গ্রেটার দেন আর লেস দেন দিয়ে আবার ওর ভিতরে HTML লেখেন, আবার লেখেন। হ্যাঁ কিন্তু এখানে যেটা করবেন লেস দেনের পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড ফরওয়ার্ড স্ল্যাশ ওই যে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ কোনটাকে বলে, ডেট লেখেন না, যেমন ডে এর পরে যে 0 মানে ধরেন 10 তারিখের পরে কি লেখেন, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেন, মানে দাড়ির মতোই একটু ডান দিকে হেলানো, ওটাই হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। রাইট 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 বাক চিহ্ন যেটা বলে আর কি ওটা। রাইট। হ্যাঁ এটাকে আপনি লিখবেন কোথায় জানেন, লিখবেন হচ্ছে দ্বিতীয়বার যে আপনি HTML লিখলেন ওর মধ্যে যে H আছে, H এর আগে, জি জি স্যার এই যে HTML লিখছেন না পরের বার, হ্যাঁ হ্যাঁ তার মধ্যে H এর আগে হচ্ছে ওই চিহ্নটা দিবেন, H এর আগে ওই যে HTML লিখছেন যে আপনি। হ্যাঁ 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 ওইখানে, এই জায়গায় হ্যাঁ 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 ওইখানে লেখেন। আর হ্যাঁ ঠিক আছে
আপনার স্ক্রিনটা একদম একটু ক্লিয়ার না, ওই যে ইয়ে করেন, একটু ম্যাক্সিমাইজ করেন, ওই যে বড় করেন আর কি, হ্যাঁ বড় করেন, আরো উপরে, আরো আরো, হ্যাঁ ওখানে গিয়ে ম্যাক্সিমাইজ করেন, ফাইন। আর আপনি আরেকটা কাজ করেন, কন্ট্রোল ধরেন, কিবোর্ডের কন্ট্রোল ধরে আপনার চাকাটা একটু ঘুরান। কোন জায়গাটা স্যার? আপনার মাউসের হুইলটা একটা ঘুরান, কন্ট্রোল ধরে মাউসের হুইলটা ঘুরান, তাইলে আপনার ইয়ে হয়ে যাবে, বড় হয়ে যাবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বলেন। স্যার ওই আনসারুল ভাইয়ের মনে হয় একটু প্রবলেম হচ্ছে। আপনি স্যার ইয়ে করতে পারেন, ওই আমরা যে ওয়ার্ড প্যাডে ইয়ে করছি না স্যার, ডকুমেন্ট গুলো লিখছিলাম না। হ্যাঁ বলেন বলেন, বিকাশ সাহেব বলেন। না স্যার আমি কাইসার। ও কাইসার, হ্যাঁ বলেন। স্যার আমরা যে প্যাডে ইয়ে করছিলাম না নোটপ্যাড প্লাস প্লাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা স্যার নোটপ্যাড প্লাস প্লাস হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেন, ওইটা আনসারুল ভাই দেখলে ভালো করে বুঝতে পারবে স্যার। এখন নেটওয়ার্কের প্রবলেমের কারণে বোঝাও যাচ্ছে না, আর উনি বুঝতেও পারতেছেন না। রাইট। এটা তাহলে ভালো স্যার আমার মতে। আমি যে ওই নোটপ্যাড প্লাস প্লাস যে কোডটা লিখছিলাম ওটা দিয়ে দেব, তাই তো? হ্যাঁ স্যার, এটা হোয়াটসঅ্যাপে দিলে আনসারুল ভাই ওখান থেকে দেখলে একটু বুঝতে সুবিধা হবে আমার মনে হয়। ভালো ভালো কথা বলছো, তাহলে ওটা দেখে নেক। আর আমি আজকে আবার নতুন ক্লাসটা কন্টিনিউ করি, তাহলে উনি পরে আবার ওটা দেখে নিতে পারবো না? হ্যাঁ থ্যাংক ইউ স্যার, ওটাই ভালো হয় স্যার। জি জি ঠিক আছে। এখন স্যার আনসারুল ভাইকে যত বলি ও বুঝবেন না, কারণ উনি দেখে নাই তো একবারও, এই কারণে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আবু সাইদ, থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার আমি এটা ক্লোজ করি। ক্লোজ করার দরকার না, আপনি মিনিমাইজ করে রাখেন। মিনিমাইজ করলাম আর কি। তোমাদের সাথে এখন স্যার যোগাযোগ করে তারপরে ইউজার আইডি, ইমেইলের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দেব। তাহলে আমি আপনাদেরকে ওই ইয়েটা দিয়ে দেই, ফাইলটা দিয়ে দেই এখনই, দিয়ে আমি পরের ক্লাসটা কন্টিনিউ করি। আর আমি দরকার পড়ে পরে ক্লাস বলতে কি আমি একদম শুরু থেকে আবার একটু দেখাই, দেখিয়ে পরের বাকিগুলো দেখাই, তাহলে হবে কি যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ফাইলটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ স্যার, ফাইলটা শেয়ার করে দিচ্ছি। ফাইলটা আছে হচ্ছে আমার, সরি ক্যামেরা, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ স্যার, যে প্রবলেম পড়বে সে যদি আমার সাথে এক্সট্রা জুমে আসে তাহলে আমি আশা করি সলভ করতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, আপনারাই সলভ করবেন, এটাই আমি চাই যে আপনারা একজন আরেকজনের প্রবলেম সলভ করে আপনারা। স্যার এটাই ভালো স্যার, বিকাশ দাকে ধন্যবাদ এই জন্য যে আমাদেরকে যদি এই ধরনের কিছু সহযোগিতা করে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ সবাই সবাইকে অবশ্যই হেল্প করবেন ইনশাল্লাহ। আমাদের আরো ইয়া আছে, ওই যে আব্দুর রহমান সাহেব আছে, তারপর হচ্ছে ফয়সাল সাহেব আছে, যত মানে আপনারা সবাই সবাইকে হেল্প করবেন, সহজ কথা। এটাই আসল জিনিস। হেল্প করতে গেলে নিজের অনেক কারেকশন হয়ে যায়, নিজের অনেক শেখা হয়ে যায়। হ্যাঁ স্যার। এই যে এই কাজটাই আমরা করেছিলাম না, এই যে index.html, এটা হচ্ছে কোথায়, ডেস্কটপের HTML এর মধ্যে আছে, আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফাইন। আচ্ছা, আমাদের সাথে রাকিব উদ্দিন নামে একজন আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন রাকিব সাহেব? জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন রাকিব সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ছবিটা কোথায় গিয়ে তুলছিলেন বলেন তো? আমার ছবিটা হচ্ছে এটা ঢাকা থাকতে। আচ্ছা, পিছনে কি ওটা কি আসলে ন্যাচারাল জিনিস নাকি আর্টিফিশিয়াল, কোনটা বলেন তো? এটা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে কিন্তু একদম ন্যাচারাল এবং ভেরি ফাইন, খুবই সুন্দর লাগতেছে, বুঝছেন? এই জিনিসগুলো অনেক সুন্দর জিনিস, দেখতে ভালো লাগে। আমরাও এখন মিস করি গ্রামের যে পরিবেশগুলো, এখন ঢাকা শহরে থাকতে থাকতে গ্রামের পরিবেশগুলো বা গ্রামের এগুলো মিস করি। যাই হোক, আপনার রাকিব সাহেব কি আপনাকে গতকালকে অ্যাড করেছে? জি জি, গতকালকে অ্যাড করছিল। আচ্ছা ফাইন, গতকালকে অ্যাড করেছে। আমাদের এখানে টোটাল স্টুডেন্ট আছে আপনাদের যাদেরকে অ্যাড করেছে তাদের ছাড়া হচ্ছে 22 জন। হ্যাঁ,
তো 22 জন থাকার পরে আমরা দেখতেছি সবাই ক্লাসে আসতেছে না। আর আমাদের এখানে বলা হয়েছে যে যদি 2 দিন পর পর কেউ ক্লাস মিস করে তাহলে এখানে তাকে আর কন্টিনিউ করতে দেওয়া হবে না। তো এর মধ্যে অলরেডি 2 দিন করে কয়েকজন মিস করেছে, যার কারণে তাদেরকে হয়তো বা তারা আর রাখতেছে না, আপনাদেরকে নতুন অ্যাড করেছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ওনাদের ওই অবস্থা 2 দিন না আসলে রাখতেছে না, সো দ্যাট আপনারা যেহেতু নতুন আসছেন আপনাদেরও যদি কোনো কারণে মিস হয় তখন কিন্তু আর ম্যানেজমেন্ট আর কন্টিনিউ করতে দিবে না, কারণ হিউজ পরিমাণে স্টুডেন্ট এটার জন্য অ্যাপ্লাই করেছে। হ্যাঁ, এলইডিবি প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করেছে অনেক আগেই, এখনো করতেছে। সো যারা কন্টিনিউ করতে চাবে তাদেরকেই মূলত কন্টিনিউ করতে দিবে। ঠিক আছে, এই আর কি। জি স্যার। আর রাকিব সাহেব এমনি কি করেন? আমি এমনি হচ্ছে পড়ালেখা করি কোথায় কোথায় পড়াশোনা করেন? ঢাবিতে। কোথায়? ঢাবিতে। আচ্ছা 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 আচ্ছা, কোন কোন সাবজেক্টে? ম্যানেজমেন্ট স্টাডি। ফাইন, ম্যানেজমেন্ট না? জি জি। আর হচ্ছে তাহলে আমি ওটাকে আপনাকে বলে দিচ্ছি। জি বলেন রাকিব সাহেব। বলতেছি টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজ পারি। গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন? আমাদের হচ্ছে ওয়েব ডিজাইনের এন্ড ডেভেলপমেন্ট। জি জি। এইটা কি কতটুকু ধারণা আছে? এইচটিএমএল বা সিএসএস বা জাভাস্ক্রিপ্ট এগুলো সম্পর্কে কতটুকু ধারণা আছে? এইচটিএমএল আমি মোটামুটি মানে এন্ট্রি লেভেল বলা যায় না অতটা। আর টুকটাক এই যে এইচটিএমএল এর ট্যাগ গুলা বা প্রাইমারি যে ট্যাগ গুলা এগুলা সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাট গ্রাফিক্স এর কাজ মোটামুটি ভালো পারেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক্স এর কাজ পারি। হচ্ছে ওই আমি ইয়ে করছিলাম গ্রাফিক্স থেকে মানে পিএইচডি থেকে যে ইয়েগুলা করে কোডিং গুলা করে ওগুলা হচ্ছে করতাম আর কি। মানে করতাম বলতে একটা ভাইয়া ছিল, ভাইয়া আমাকে এভাবে করতে বলতো তো আমি করতাম, তো ওখান থেকে জাস্ট হালকা ধারণা আর কি। পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করছেন নাকি পিএইচডি ফাইল তৈরি করছেন, কোনটা? পিএইচডি থেকে এইচটিএমএল কনভার্ট করছি। ওটা আচ্ছা ইজি, ইয়ে থেকে করা যায়, ফটোশপ থেকে করা যায়। আচ্ছা, তাহলে আপনাকে দিয়ে একদিন করাবো, আমি ক্লাসে একদিন আপনাকে করাবো, মনে রাখেন। ইনশাআল্লাহ। আচ্ছা, এনিওয়ে আরেকটা কথা হচ্ছে স্যার, মেইনলি হচ্ছে আমি বলছিলাম আমাকে হচ্ছে বিকালের ক্লাসে জয়েন করা যায়, কারণ আমার এখন ক্লাস শুরু হয়েছে তো সকালবেলা ক্লাস থাকে, তো বিকালে যদি কোনো আমার যে ব্যাচ আছে বিকালে ব্যাচ আরো আছে, আমার ট্রেনার আরো আছে, আরো আমার 14 জন ট্রেনার আছে আমার মধ্যে। তো সেখানে 14 জন ট্রেনারের মধ্যে কিছু আছে গ্রাফিক্স ডিজাইনের ক্লাস নিচ্ছে, আমার স্টুডেন্ট আছে ওরা গ্রাফিক্স এর ক্লাস নিচ্ছে, আবার আমার স্টুডেন্ট আছে একটা ডিজিটাল মার্কেটিং ক্লাস নিচ্ছে, আবার কিছু ছেলেপেলে আছে আমার স্টুডেন্ট না কিন্তু আমার ট্রেনার, তো ওরা আবার ওই নিচ্ছে আপনার সকাল বিকালে নিচ্ছে। কিন্তু আনফরচুনেটলি বিকেলের ক্লাস অনেকগুলো হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে সকাল বিকাল সবারই সবগুলা ক্লাসই হয়ে গেছে, আমার এইটাই হচ্ছে আমি সকালে নিচ্ছি আপনাদের, আর বাকি আমার বিকালে যেটা আছে সেটা অনেকগুলা ক্লাস হয়ে গেছে, প্রায় 37 মনে হয় আজকে, 38 ক্লাস চলবে, সো দ্যাট ওখানে গিয়ে তো আপনারা বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? তো সকালে একটু জয়েন করতে হবে, তারপরেও বেশি প্রবলেম হইলে তাহলে তখন আপনি একটু কষ্ট করে যে আমাদের কোঅর্ডিনেটর স্যার আছে ওনার সাথে একটু কথা বলবেন, পান্না স্যার আছে ওনার সাথে একটু কথা বলবেন। আর বাকি মানে বিকেলে মানে ওয়েব ডিজাইনের ক্লাস স্টার্ট হইছে এরকম কোনো ব্যাচ নাই বিকালে ওই যে আছে, কিন্তু সবগুলো যে বললাম ক্লাস অনেকগুলো হয়ে গেছে, আমারই আছে, আমিও নিচ্ছি। ওইটাই বলতেছি যে ক্লাস স্টার্ট হইছে বা বিগিনিং শুরু হইছে মাত্র ক্লাস, যেমন এইটা এই ক্লাসটা কিন্তু আমি ট্যাগ দেখে বুঝতে পারতেছি যে ক্লাসটা শুরু হয়েছে। হ্যাঁ, ওগুলো শুরু হয়েছে বেশ কয়েকদিন থেকে, সবই বেশ কয়েকদিন থেকে। এখন আমার এটা হলো, আর এরপরে হয়তোবা কয়েকদিন পরে হয়তোবা আরো ব্যাচ শুরু হবে, বুঝতে পারছেন? আরো হয়তো ব্যাচ শুরু হবে, তখন সেটা যদি বিকেলে ওনারা আপনাকে বিকেলে অ্যালাউ করে সেই ক্ষেত্রে হয়তো বিকেলে আপনি করতে পারেন, বাট এই মুহূর্তে এই ব্যাচটাই আছে সকালে। বিকালে যেগুলা আছে মানে এখন সেগুলো হয়ে মানে অলরেডি অনেকগুলা ক্লাস হয়ে গেছে, আর সামনে হয়তো আসলে তখন হয়তো চিন্তা করা যাবে। যেমন স্যার আমার কিছুক্ষণ পরে ক্লাস শুরু হবে, সো আমি কি দুইটা ক্লাস একসাথে তো কন্টিনিউ করা কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনি একটা কাজ করেন না যে পান্না স্যারের সাথে একটু কথা বলেন, হ্যাঁ, কোঅর্ডিনেটর পান্না আছে, পান্না স্যার ওনার সাথে কথা বলতে পারেন। পান্না স্যার উনি হয়তো কোনো একটা আপনাকে ওই বলবেন আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে ফাইন, তাহলে আমরা একটু কন্টিনিউ করব। আমি একদম ওই যে সাহেব যেহেতু আছেন, আনসারুল সাহেব, আমি একদম শুরুটা আবার একটু হালকা টাচ দিয়ে যাই, তারপরে পরের গুলা দেখে দিয়ে যাচ্ছে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি।
জাস্ট আমরা যে কোডগুলা লিখবো, এই যে আমরা এখানে যে কোডগুলা লিখলাম, এই যে নোটপ্যাড প্লাস প্লাস বলতেছি আমরা, নোটপ্যাড প্লাস প্লাস, এইটাকে বলা হয় এডিটর। হ্যাঁ, এটাকে বলা হয় এডিটর। এডিটর করে কি? এডিটর হচ্ছে আমরা যে কোডগুলো লিখি, এই কোডগুলো স্যার আমাদের আমার কাছে তো আরেকটা এডিটর আছে, সো মানে এই এডিটরটা কি ইউজ কি করতে এডিটর হবে আছে? ওটা মেবি ভিজুয়াল কি একটা, ভিজুয়াল স্টুডিও, ভিএস কোড। জি 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 ভিএস কোড। সমস্যা নাই, ভিজুয়াল স্টুডিও দিয়েও করতে পারবেন, সাবলাইম আছে, অনেকগুলো আছে যেটা দিয়ে করতে পারেন। তো আমি বিগিনিং লেভেলে বিগিনারদেরকে আমি নোটপ্যাড প্লাস প্লাস এ শিখাই, কারণ এখানে কোড ধরে ধরে লিখতে হয়, তাহলে অনেক জি কোড জি শেখা যায় আর কি, মনে থাকে। এনিওয়ে, তো এডিটর কি করে? এডিটর হচ্ছে কোড লিখে সেই কোডটাকে রান করতে সাহায্য করে, এবং আর এডিটর আরো কি করে হচ্ছে আপনার ওই কোডগুলোকে অনেক সময় সাজেস্ট করে, যে আপনি একটা লিখলেন পরেরটা অটোমেটিক্যালি চলে আসবে, এবং কোড রান করতে করে। কোডগুলো আমরা এডিটরের মধ্যেই লিখবো। তো এইরকম এডিটর হচ্ছে নোটপ্যাড, সরাসরি একটা নোটপ্যাড আছে, এই যে এটা উইন্ডোজ দিলেই সাথে সাথে বাই ডিফল্ট থাকে নোটপ্যাড। এটা হচ্ছে পিওর নোটপ্যাড। হ্যাঁ, এটা ইয়ের সাথেই থাকে, উইন্ডোজ দিলে অটোমেটিক্যালি থাকে এইটা। আরেকটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। আমরা এই নোটপ্যাড প্লাস প্লাসটা এটা ডাউনলোড করব, তারপরে ইনস্টল করব। তারপরে ভিএস কোড আছে, সাবলাইম টেক্সট আছে, অ্যাটম আছে, ব্র্যাকেট আছে, তারপরে হচ্ছে আপনার আপনার ড্রিমওয়েভার আছে, এরকম আরো অনেকগুলা এডিটর আছে, এবং কিছু আছে আইডি গুলা এডিটরের সাথে বেশি সুযোগ সুবিধা দেয়। তো আইডিতে আমরা আগেই যাব না, এডিটর দিয়ে দেখবো, টেক্সট এডিটর। তো এরকম নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করতে হয় অনলাইন থেকে। আমি জাস্ট এমনি ডাউনলোডটা হালকা দেখে দিব, ডাউনলোড আর করবো না। জাস্ট আমরা যদি এইভাবে লিখি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, তাহলে এটা আমাদের একটা লিংক আসবে। এই লিংকে ক্লিক করলে, ক্লিক করার পরে আমরা যে কোনো একটা ভার্সন এখান থেকে নিয়ে এই যে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে জাস্ট এই যে এরকম একটা ফাইল আসবে, এরকম ফাইল আসবে, এই যে এটা জাস্ট রাইট ডাবল ক্লিক করলে ইয়েস, নেক্সট নেক্সট, আই অ্যাকসেপ্ট, এরকম নেক্সট নেক্সট দিয়ে ফিনিশ করলে আমার ইনস্টল হয়ে যাবে। তো আমার ইনস্টল অলরেডি হয়ে গেছে। এখন আমি ধরেন কোন একটা নতুন ফাইল নিব, দুই ভাবে আমি নতুন ফাইল নিতে পারি। যদি আমি চাই, আমার ধরেন ডেস্কটপের উপর একটা এইচটিএমএল ফাইল আছে, এইচটিএমএল কোথায় আছে? এই যে এইচটিএমএল। আপনারা ডেস্কটপের উপর লিখবেন না, আমি ডেস্কটপের উপর লিখছি, আপনারা ডেস্কটপের উপর লিখবেন না, আপনারা অন্য কোনো ড্রাইভে লিখবেন, কারণ ডেস্কটপ, নোট, ডকুমেন্ট, ডাউনলোডস, সি ড্রাইভ, এগুলো সবকিছু হচ্ছে সি ড্রাইভের অংশ। সি ড্রাইভের অংশ কোনো কারণে আপনার উইন্ডোজ নতুন করে দিলে তখন এগুলো কোনো কিছু থাকে না। তো আমার এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি রাখি না, আমার এগুলো চলে গেলেও তেমন কোনো প্রবলেম নাই, এই জন্য আমি ডেস্কটপে লিখে রাখছি। বাট আপনারা কাজ করার সময় ডেস্কটপে রাখবেন না, অন্য কোনো ড্রাইভে রাখবেন। যাই হোক, আমি একটা ফোল্ডার তৈরি করেছি এইচটিএমএল, এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমি একটা ফাইল তৈরি করব। এই যে নিউ থেকে গিয়ে রাইট বাটন ক্লিক, একটু দেখেন, নিউ থেকে গিয়ে তারপরে ধরেন টেক্সট ডকুমেন্ট অথবা যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। নরমালি টেক্সট ডকুমেন্টে আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা এইচটিএমএল এর ফাইলটা লিখবো। তাহলে আমি এইচটিএমএল ফাইলের নাম, প্রথম ফাইলটার নাম আমি তো ফার্স্ট ফাইল, ফার্স্ট দিয়ে দিলাম। ওকে, দিয়ে এই যে ডট টিএক্সটি দেখতেছেন আপনারা, ডট টিএক্সটি টা না দিয়ে এখানে ডট টিএক্সটি টা তুলে দিয়ে এর এক্সটেনশন দিতে হয় হচ্ছে এইচটিএমএল। হ্যাঁ, ফার্স্ট ডট এইচটিএমএল ফাইল লেখার জন্য আমাদেরকে এক্সটেনশন দিতে হবে হচ্ছে html.html, তাইলেই সে বুঝবে যে এটা এইচটিএমএল ফাইল। আমি এখানে ইন্টারও দিতে পারি, অথবা আমি অন্য জায়গায় ক্লিকও করতে পারি। ইন্টার দিলে বলবে যে এটা নাম চেঞ্জ করছেন, আপনি চেঞ্জ করবেন কিনা, মানে এক্সটেনশন ডট টিএক্সটি ছিল, এটা কি টিএক্সটি বাদ দিয়ে আপনি যে এইচটিএমএল লিখছেন এইচটিএমএল এ থাকবে? আমি বললাম হ্যাঁ, ইয়েস থাকবে, তাহলে থাকলো। এখন এই যে ডট এইচটিএমএল ফাইলটা, এখানে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে গিয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা কিছু কোড লিখবো। প্রথম কোড আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ। এটা হচ্ছে লিখলে হয় কি, এটা হচ্ছে আপনার ইয়েটা বোঝে আর কি। ডক টাইপ যদি আমি লিখি তাহলে ইনি বোঝে, এইচটিএমএল বোঝে যে এটা হচ্ছে আমার একটা এইচটিএমএল ট্যাগ, মানে এইচটিএমএল ফাইল, এটা বোঝে। এই কারণে আমাদেরকে শুরুর দিকে ডক টাইপটা লিখতে হবে। ডক টাইপ লেখার আগে এখানে একটা এই যে এক্সক্লেমেটরি এই সাইনটা দিতে হবে, তারপরে ডক টাইপ এইচটিএমএল, জাস্ট এটা আমরা শুরুর দিকে লিখে রাখবো, এইচটিএমএল। ওকে, এটা শেষ, কথা শেষ। এখন হচ্ছে আমরা যে লিখবো এগুলো হচ্ছে একটা ট্যাগ। এই যে এইচটিএমএল এটা একটা ট্যাগ, এবং এই ট্যাগের শুরু এবং শেষ থাকে, শুরু এবং শেষ। এইচটিএমএল এর এই ট্যাগের শুরু এবং শেষ থাকে, এর মধ্যে হচ্ছে আমাদের বাকি কোডগুলো লিখতে হবে। এটাকে স্টার্টিং ট্যাগ বলে এবং এটাকে এন্ডিং ট্যাগ বলে।
স্টার্টিং ট্যাগে শুধু অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে তার মধ্যে ওইটা একটা লিখতে হয়, ট্যাগের নামটা লিখতে হয়। আর এন্ডিং ট্যাগের মধ্যে হচ্ছে সাথে সাথে ফরওয়ার্ড স্ল্যাশটাও দিতে হয়। স্টার্টিং ট্যাগে কি বললাম যে শুধু এইভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু এবং শেষ এটা লিখতে হয়, আর এন্ডিং ট্যাগের সাথে সাথে এই স্টার্টিং আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু শেষের সাথে সাথে আপনার কেউ কিছু বলতে চাচ্ছেন? ফয়সাল সাহেব হ্যান্ড রেজ করেছেন, আর হচ্ছে কাইসার সাহেব হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, ফয়সাল সাহেব হ্যান্ড রেজ নাই, আর কেউ কিছু স্যার আমি ওটা বলবেন? প্রথমে করছিলাম। জি শিওর, বলেন। না স্যার এখন ঠিক আছে স্যার, ওই আনসার সাহেবের ইয়ের জন্য ও, করছিলাম স্যার। তাহলে আপনার হাত নামান, না হলে হাতে ব্যথা করবে। ওকে স্যার। হাত ব্যথা করবে, অনেক কষ্ট হবে পরে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমাদের মাঝে মনে হয় নতুন একজন আসছেন, নুরুল আফসার সাহেব। আমি আপনার সাথে একটু পরে আসতেছি, আমি এই কোডটা একটু শেষ করে যাই। হ্যাঁ, ওকে। তাহলে কি বললাম, HTML এটা শুরু এবং HTML শেষ, এর মধ্যে হচ্ছে আমরা অন্যান্য যে ট্যাগ আছে সেই ট্যাগ গুলাকে লিখবো। এখানে আরেকটা ট্যাগ লিখতে হয়, আনসারুল সাহেব একটু ভালো করে ফলো করেন। হ্যাঁ, আচ্ছা, এই ট্যাগের মধ্যে আরো আমরা ট্যাগ লিখবো। একটা ট্যাগ হচ্ছে হেড ট্যাগ, এবং হেড ট্যাগের দেখেন স্টার্টিং এবং এন্ডিং আছে, স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ আছে। এই হেড ট্যাগের মধ্যে হচ্ছে আমরা একটা টাইটেল দিব। টাইটেল কি, একটা ওয়েবসাইটের যে টাইটেল আকারে থাকে আমরা উপরে দেখি, টাইটেল আকারে কিভাবে থাকে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, এটারও স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ আছে। এই টাইটেলের মধ্যে হচ্ছে আমরা লিখবো যে দিস ইজ আওয়ার টাইটেল, লেখাটা লিখলাম। এটা সাধারণত টাইটেল কোথায় দেখে, টাইটেল যখন আমরা কোন একটা ওয়েবসাইটে ঢুকি, সাপোজ এখানে দেখেন এই যে নোটপ্যাড প্লাস প্লাস, অথবা আমরা ধরেন ঢুকলাম হচ্ছে ধরেন daraz.com, দারাজে ঢুকলাম। দারাজে ঢুকলে এই যে উপরে একটা লেখা দেখতেছেন হোম ইন দারাজ, এইটাই। হ্যাঁ, এরকম যে লেখাটা দেখতেছেন, আর একটা ওয়েবসাইটে গেলাম, দেখেন এই ওয়েবসাইটে এই যে এখানে লেখা দেখাচ্ছে, এটা হচ্ছে টাইটেল। সেই টাইটেলটাই মূলত এই টাইটেলের মধ্যে লিখতে হয়। ওকে, তাহলে আমরা হেড ট্যাগ লিখলাম। এরপরে আমরা আমাদের যত কোড আছে সমস্ত কোডগুলো হচ্ছে আমরা বডি ট্যাগের মধ্যে লিখবো। বডি শুরু শেষ, বডি শুরু এবং শেষ, বডি শুরু শেষ, এর মধ্যে হচ্ছে সমস্ত ট্যাগ গুলো আমরা লিখবো। হ্যাঁ, সব ট্যাগ গুলো হচ্ছে আমরা বডির মধ্যে লিখবো। এখানে আমরা লিখতে পারি একটা হেডিং ট্যাগ H1, শুরু শেষ, দেখছেন শুরু এবং শেষ। এর মধ্যে আমরা যে লেখাটাই লিখবো না কেন, সাপোজ আমি লিখলাম বাংলাদেশ লিখলাম। এরপরে ধরেন আমি কন্ট্রোল ধরে ডি দিলে এবার ডুপ্লিকেট হয়ে যায়, মানে কপির মতো আর কি, ডুপ্লিকেট হয়ে যায়। তাহলে আমি H1 দিব, H2 দিব, তারপরে H2 দিব, তারপরে H3 দিব, তারপরে হচ্ছে H4 দিব, H4, তারপরে হচ্ছে এখানে H5, এরপর হচ্ছে H5, H6, ওকে। এগুলো হচ্ছে আমাদের একটা হেডিং। এখন আমি লেখাগুলা যদি আমি এখন এটা কোডটা রান করি, রান করার জন্য কি করতে হবে, রান গিয়ে এখান থেকে রানে গিয়ে, স্যার একটু ইয়া ছিল, আসলে বডিটা একটু যদি আরেকবার, যে H1 H2 দিয়ে আমি শেষ করে এটা কিভাবে বাড়লো এতটা, এই জিনিসটা বুঝতেছি না। ও, কন্ট্রোল ধরে ডি দিয়েছি, আমার কার্সারটা এখানে রেখেছি। কার্সারটা দেখেন, আমার কার্সারটা এখানে ব্লিঙ্ক করতেছে না, নড়তেছে তো। এখানে দেখে আমি আবার ইয়ে করতেছি, এটা কাট করে নিচ্ছি। কন্ট্রোল ধরে এখানে কার্সার রাখার পরে কন্ট্রোল ধরে যদি ডি দেই, এটা নোটপ্যাড প্লাস প্লাস এর শর্টকাট কি, কন্ট্রোল ধরে ডি দিচ্ছি, এই যে বাড়তেছে, ডি দিচ্ছি বাড়তেছে, ডি দিচ্ছি বাড়তেছে, ডি দিচ্ছি, কন্ট্রোল ধরে ডি। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ওকে, নাইস। তাহলে আমরা এটা আবার আগের জিনিসটা রেখে দিলাম। এখন আমি যদি রান করি, রান করতে গিয়ে রান থেকে গিয়ে লার্নস ইন মোজিলা ফায়ারফক্স, হ্যাঁ, অথবা IE মানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, অথবা ক্রোম, অথবা সাফারি, যেটাই হোক। আমি নরমালি আমরা ফায়ারফক্সে রান করি, তাহলে ফায়ারফক্সে রান করলাম। রান করলে দেখবো যে ওই যে দেখেন আমি টাইটেলে লিখেছিলাম দিস ইজ আওয়ার টাইটেল, দেখেন একটু কোডটা মিলে দেখেন, দিস ইজ আওয়ার টাইটেল, এই যে দিস ইজ আওয়ার টাইটেল এখানে লিখেছিলাম, এটা আমার এই এখানে এসেছে, এই যে এখানে এসেছে। আর বডি ট্যাগের মধ্যে H1 এর মধ্যে যে লেখা H2, 3, 4 এর মধ্যে যে বাংলাদেশ কথাটা লিখেছিলাম, সবগুলোই বাংলাদেশ কথাটাই এখানে আসছে।
বাট যেটা H1 ছিল সেটা সবার বড়, H2 টা একটু ছোট, 3 তার চেয়ে ছোট, 4 ছোট, তার চেয়ে ছোট, 6 পর্যন্ত ছোট, 6 এর পরে আর নাই। যদি আমি 7 দেই H7 তাহলে আর এখানে কোনো লেখা এরকম ছোট আর হবে না, নরমাল একটা লেখার মতো হবে। এই হচ্ছে আমরা বডি ট্যাগের মধ্যে এইভাবে আমরা স্যার 6 এর পর আর ছোট হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার কোন 6 এর পর আর ছোট হবে না লেখাটা? না, 6 এর পরে আমরা যদি চাই যে 7 দিব তাহলে আর নাই, 6 পর্যন্তই আছে এটা। স্যার কন্ট্রোল ডি দিলে স্যার ওই জিনিসটা বারবার রিপিট হবে না স্যার? কোনটা? কন্ট্রোল ডি বললেন যে স্যার আপনার H1 টা মানে আমি ওই জিনিসটা যদি বারবার রিপিট করতে চাই, যেমন H1 বলছেন স্যার, H1 লিখে বাংলাদেশ লিখছেন, তারপর হচ্ছে H2 দিয়ে বাংলাদেশ লিখছেন, ওটা বারবার লিখতে চাইলে ওই জিনিসটা মানে আমি রিপিট করে যদি বারবার ওই জিনিসটা পুনরায় লিখতে চাই তাহলে কি আমার স্যার কন্ট্রোল ডি বলছেন আপনি স্যার এখানে? হ্যাঁ কন্ট্রোল ডি বলছিলাম। মানে ওই পুনরায় যদি ওই জিনিসটা বারবার লিখতে চাই তাহলে স্যার কন্ট্রোল ডি। রাইট, এই কার্সারটা এখানে রেখে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি মানে কার্সারটা উপরে রেখে হ্যাঁ তার পাশে রাখবেন, তার পাশে রাখবেন, পাশে রাখবেন। আচ্ছা 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 পাশে আপনি আইদার এখানে রাখেন, ডান পাশে রাখেন আর বাম পাশে রাখেন, কার্সারটা পাশে রেখে কন্ট্রোল ডি এ বাড়তেছে। এবার কিন্তু বাম পাশে রাখছিলাম। আর যদি এটাকে সিলেক্ট করে, এটাকে যদি বলেন যে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল ডি দেন তাহলে পাশাপাশি চলে যাবে, নিচে আর থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা মানে স্যার সিলেক্ট করে যদি স্যার সিলেক্ট করে যদি কন্ট্রোল ডি দেন তাহলে তার ডান পাশে যাবে, নিচে নামবে না। আচ্ছা 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 আমি যদি আচ্ছা সিলেক্ট না করে কন্ট্রোল ডি দেই তাহলে কিন্তু নিচে নামতেছে। কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, নিচে নিচে হচ্ছে। বাট আমি যদি এটাকে সিলেক্ট করি, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপরে কন্ট্রোল ডি দেই তখন নিচে না হয় ডান পাশে যাচ্ছে, এই আর কি। ও আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা একটু এটা দেখলাম। এগুলো হচ্ছে এক একটা ট্যাগ, এগুলো হচ্ছে এক একটা ট্যাগ, স্টার্টিং ও এন্ডিং ট্যাগ আছে বা এগুলোকে কন্টেইনার ট্যাগ বলে। তো এই ট্যাগ গুলো দিয়ে আমরা লিখতে পারি। আমি যদি ধরেন বড় কোনো লেখা লিখতে চাই, ধরেন 5 লাইন 10 লাইন বা আরো অনেক বড় লেখা লিখতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা একটা ট্যাগ ইউজ করি। সেই ট্যাগটার নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ। হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগ। এই পি ট্যাগের মধ্যে যদি আমরা কোনো লেখা লিখি, আমি একটা ধরেন যে কোনো একটা লেখা, অনেক বড় একটা লেখা এখানে নিয়ে এসে দিচ্ছি। সাপোজ এই লেখাটাই কপি করলাম আমি। হ্যাঁ, এই লেখাটাই জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয়। কপি করে আমি হচ্ছে সাপোজ এখানে রেখে দিলাম, আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি হচ্ছে ধরেন এগুলাকে একটু নিচে নিচে দেই, লাইনগুলা নিচে নিচে দিই, তাতে কোনো সমস্যা নাই। নিচে নিচে দিলেই যে আমার ওখানে নিচে নিচে আসবে বিষয়টা এরকম না, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে কেমনে কোনো লাইনকে নিচে নিচে করতে হয়। এখন আমি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। কন্ট্রোল এস দিয়ে আমি আবার নতুন আরেকটা কিছু একটু লিখতে যাই, ধরেন সাপোজ সামথিং আমি লিখলাম। লেখার পরে আপনারা একটু লক্ষ্য রাখবেন, এই যে ডান বাম পাশে এখানে এই যে দেখেন আমি যে ফাইলটা লিখেছি, ফাইলের বাম পাশে যে আইকনটা আছে সেভের মতো, এটা কিন্তু লাল হয়ে আছে। লাল হওয়া মানে হচ্ছে যে এটা আমি এখন যে পরে লিখলাম সেটাকে আর সেভ করি নাই। ঠিক আছে? তো সেভ যদি না করে রান করি তাহলে পরে যে লেখাটা লিখলাম এটা কিন্তু আর আসবে না। হ্যাঁ, এই কারণে আমাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আইদার এখানে ক্লিক করতে পারি, অথবা ফাইল থেকে গিয়ে সেভ এখানে ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল ধরে এস দিলে হয়ে যাবে। আমি কন্ট্রোল এস দিলাম, দেখবেন এখানকার কালারটা চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল এস, বাস আর কালার আর নাই, আমার সেভ হয়ে গেছে। এখন যদি রান করি, পিটা বিজনেস স্যার, পিটা সামনে পিছনে পি কেন দেওয়া হয়েছে এই জিনিসটা? এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এর মধ্যে বড় আমরা কোনো একটা প্যারাগ্রাফ টাইপের কোনো কিছু লিখতে গেলে তখন এই পি ট্যাগটা ব্যবহার করি। তাহলে এইচ দিলে স্যার হেড? হ্যাঁ হ্যাঁ, এইচ দিলে ওই লেখাটা বড় ছোট হবে। এটা হেডিং ট্যাগ আর এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমি এখানে ওই বলেন এখানে স্যার ওই আপনার যেটা স্যার আমরা পি দিয়ে লিখলাম, ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড আর হ্যাঁ স্ল্যাশ হ্যাঁ অ্যাঙ্গেল ব্র্যাকেট, ওখানে স্যার একসাথে আমরা স্যার মাঝখানে এই প্যারাগ্রাফটা লিখলাম। কিন্তু যদি স্যার আমরা শুরু থেকে যদি মানে আমাদের ফার্স্টের পিটা লেখার পরে আমরা প্যারাগ্রাফটা পাস করব, তারপর হচ্ছে কপি পেস্ট করব, তারপর হচ্ছে যে লাস্টেরটা লিখবো, এরকম নাকি একসাথে স্যার দুইটাই পি লিখে ফেলতে হবে আগে? আপনার ইচ্ছা। ধরেন আমি এটা বাদ, সাপোজ আমি করলাম এই লেখাটা একটু আবারও তো আমার কাছে রেখে দেই, আর এগুলা আমি বাদ দিয়ে দিলাম। সাপোজ বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি ধরেন পি দিয়ে স্টার্ট করছেন। হ্যাঁ, আমি এইভাবে লিখি, পি লিখলাম, পি লিখে এটা লিখলাম সাপোজ। আচ্ছা, লিখে আমি এখন কোন একটা লেখা কপি পেস্ট করি, অথবা আমি লিখি। আমি এখানে কপি পেস্ট করছি এই কারণে যে ধরেন আমাকে বারবার লিখতে হবে, এই জন্য আমি পেস্ট আচ্ছা বুঝছি আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে এটাও নাই ধরেন
দিলাম, দিয়ে আমি এখন যদি বলি যে পি ট্যাগ এরকম করে দিব, শেষ করে দিব, তাইলে দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা 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 একই কথা, আচ্ছা বুঝতে যদি আমি পি আচ্ছা ট্যাগ বুঝতে শুরু শেষ দিয়ে তার মাঝখানে লেখা লিখি তাতেও সমস্যা নাই, অথবা পি ট্যাগ শুরু দিয়ে তারপরে লিখে তারপরে শেষ করে দিই তাতেও সমস্যা নাই। আচ্ছা 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 বাট আচ্ছা আমরা বুঝতে আগেই শুরু শেষ আগে কেন দিয়ে রাখি, এটা আপনারা যখন ভালো ডেভেলপার হবেন, ডিজাইনার হবেন, তখন মাথায় রাখবেন। তো ভালো ইয়া করি, কারণ হচ্ছে যে আপনার আগে আমরা শুরু এবং শেষ ট্যাগটা কেন দিই জানেন? যে যখন আমরা শুরু করি তখন শুরু করে অনেক লেখা লিখলাম, অনেক সময় ওইটার শেষ করতে মনে থাকে না, বুঝতে পারছেন? মনে না থাকার কারণে তখন কাজের প্রবলেম হয়, যার কারণে আমরা শুরু এবং শেষটা আগে দিয়ে রাখি, দিয়ে তারপর হচ্ছে আমরা কাজ করি। বিষয়টাকে বুঝতে পারছেন? এটাই হচ্ছে জি স্যার বুঝতে রিকমেন্ডেশন বা এটাই হচ্ছে কনভেনশন ওয়ে, মানে এটাই মানে স্যার হচ্ছে। যাতে ভুল না হয় এই জন্য আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, না আমিও বললাম, আপনি বলাতে আমার সুবিধা হলো, কারণ হচ্ছে যে অনেকের হয়তো এটা মনে থাকতো, এটা বলতেন না বা প্রবলেম করতেন, যার কারণে আমি এটা বলাতে তো সুবিধা হলো। একটা ওই জিনিসটা দিলে স্যার মানে একটা মিনিট প্লিজ। হ্যাঁ তমাল বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি না আচ্ছা, আপনারা কি জানি বললেন, কি কোনো কোশ্চেন করছিলেন? এটা স্যার ওই যেটা পি আগে আর পরে ওটা বলছেন আমাকে, মানে আমাদের যাতে কোনো ধরনের ওই পিটা না দিলে কি প্রবলেম স্যার? মানে লাস্টের আছে ওটা যদি আমরা যদি না দিই, না দেখাচ্ছি, একদম প্র্যাকটিক্যালি সব দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা এখন দিলাম পিটা, হ্যাঁ এখন আমার রানের থেকে গিয়ে মোজিলা ফায়ারফক্স এটা দেওয়া আমার দরকার নাই। এখানে গিয়ে আপনারা রিফ্রেশ করবেন, জাস্ট রিফ্রেশ করুন, আর কিছু না, রিফ্রেশ করেন। রিফ্রেশ করলে দেখেন এই লেখাটা চলে আসলো, আমরা যে প্যারাগ্রাফটা লিখছিলাম চলে আসছে। এখন ইয়া করি, আমরা ধরেন এটা দিলাম না, লাস্টের পিটা এটা দিলাম না, না দিয়ে তারপরেও আসছে, বুঝতে পারছেন? বাট রিকমেন্ডেশন হচ্ছে যে শেষ দিতে হবে, যদি কোনো কারণে আমরা এটা না দেই, এখন এই মুহূর্তে প্রবলেম থাকে, কোনো একটা জায়গায় প্রবলেম করবে, বুঝতে পারছেন? ভয়েস ক্র্যাক করতেছে। আমিও আমি একটু প্রবলেম ফেস করতেছি আপনাদের কথা শুনতে, ওই ইন্টারনেটের প্রবলেমের জন্য বলতেছিলাম আমি, যে যদি শুরু শেষ আমি দেই নাই, তার শেষটা দেই নাই, তারপরেও এখানে আসতেছে, কিন্তু যদি শুরু শেষ না দেই, শেষটা না দেই, এতক্ষণ তো বুঝতে পারছেন না প্যারাগ্রাফের? এতক্ষণ বুঝতে পারছেন কি সবাই? আগে তো অনেকে এটা তো আগে দেখছেন। কেউ কিছু বলতেছেন? কিছু বলতেছেন? স্যার হ্যাঁ
ক্লিয়ার তো? আচ্ছা আমরা এরপরে একটু পরে স্টেপগুলোতে যাই, যেগুলো অলরেডি আমরা দেখিয়ে ফেলছি, বেশি আমরা এদিকে দেরি করব না। এখন আমরা সাপোজ একটা ইমেজ নিয়ে আসবো এখানে, অথবা একটা কোনো লিংক নিয়ে আসবো। অনেক সময় এই লিংকে ক্লিক করে ধরেন একটা জায়গায় আমরা ক্লিক করি, তখন একটা লিংকে ক্লিক হয়, একটা পেজে চলে যায়, অথবা একটা পেজের নিচে নামে উপরে যায়। তো সেটার জন্য আমরা অনেক সময় লিংক দেওয়ার জন্য হচ্ছে এ ট্যাগ দিতে হবে, এ ট্যাগ, বা অ্যাঙ্কর ট্যাগ। এ ট্যাগ শুরু এবং শেষ, এবং এ ট্যাগের মধ্যে হচ্ছে আমাদেরকে একটা কথা লিখতে হবে। আচ্ছা যাদের কথা বলতেছেন তারা একটু মিউট করে রাখেন। HREF হচ্ছে হাইপার রেফারেন্স, মানে এর মধ্যে আমরা কোনো একটা লিংক দিয়ে দিব। সাপোজ আমি এখানে একটা ফেসবুকের লিংক দিয়ে দিই, অথবা হ্যাঁ ধরেন ফেসবুকের লিংক দিয়ে দিলাম, এই ফেসবুকের লিংকটাই দিয়ে দিলাম এখানে। হ্যাঁ ফেসবুকের লিংকটা দিয়ে এখানে HREF দিয়ে দেই, তাহলে আমার লিংকটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি লিখলাম তাহলে এখন যদি আমি প্ল্যান করি, এই যে ফেসবুক, ঠিক আছে, ট্যাগ দেব। আচ্ছা পি ট্যাগটা এখন শেষ করি, পি ট্যাগটা শেষ করি। HREF, হ্যাঁ HREF মানে হাইপার রেফারেন্স, মানে রেফারেন্স দিলাম যে কোথায় হাইপার রেফারেন্স। হ্যাঁ এরপরে কি স্যার ইকুয়াল দিতে হবে, সমান? হ্যাঁ ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে তার মধ্যে হচ্ছে রেফারেন্সটা দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো এটা দিলাম। এখন আমরা একটা এর মধ্যে ওই দেখেন ওই যে বিআর একটা ট্যাগ দিলাম। কেন বিআর ট্যাগ দিলাম আবার একটু লক্ষ্য করেন। আমি যদি আবার ব্রাউজারে যাই, তাহলে দেখেন আমার ওই যে এই ফেসবুক লেখাটা, সরি বিআর তো দেই নাই, না আসলে কেমন, ও পি ট্যাগ দিছি, হ্যাঁ পি ট্যাগ দেওয়ার কারণে চলে আসছে। এই দেখেন কে জানি বলছিলেন যে না দিলে হবে, এই যে দেই নাই, না দেওয়াতে কি প্রবলেম আছে জানেন? কিছু জায়গায় যে প্রবলেম হচ্ছে দেখেন আমার এখান থেকে কিন্তু এক লাইনে চলে আসছে, বাট আমি পি ট্যাগ দেওয়ার সাথে সাথে আসলে রিকমেন্ডেড হচ্ছে যে পি ট্যাগ আপনাকে শেষ করতে হবে, মানে ট্যাগ স্টার্টিং এবং এন্ডিং এর শেষ করতে হবে। এখন দেখেন আমার লেখাটা কিন্তু নিচে চলে আসতেছে। ওকে, এখন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই হচ্ছে আমি ফেসবুকে চলে যাচ্ছি। পারবেন না এই কাজটা এইভাবে করতে পারবেন না সবাই? পি ট্যাগটা কেন দেওয়া হয়েছে সেটা বললাম। হ্যাঁ পি ট্যাগটা কেন দেওয়া হয়েছে? এই ট্যাগটা হচ্ছে যে আমরা ওই কোন একটা লিংক দেওয়ার জন্য, কোন পেজের কোন লিংক দেওয়ার জন্য এটা ইয়ে করা হয় আর কি। পি ট্যাগটা স্যার প্যাসেজের জন্য, কোন প্যারাগ্রাফের জন্য দেওয়া হয়েছে না? কোনটা পি না এ? পি স্যার। ও পি হচ্ছে কোন প্যাসেজ বা কোন প্যারাগ্রাফের জন্য, বড় কোন লেখার জন্য। আর এ ট্যাগটা হচ্ছে কোন লিংকের জন্য, কোন লিংকের জন্য, রাইট এটাই। এবং এই ট্যাগের মধ্যে HREF হাইপার রেফারেন্স এটা দিতে হবে। লাস্ট আপনি বললেন না পি ট্যাগের কথা? হ্যাঁ পি ট্যাগটা তো হচ্ছে প্যারাগ্রাফের জন্য, আর এই ট্যাগ হচ্ছে হাইপার ইয়ার জন্য, আপনার কোন লিংকের জন্য। এবং এই ট্যাগের মধ্যে তখন আবার HREF হাইপার রেফারেন্স কথাটা দিতে হবে। না এক লাইনে কেন হয়ে যায়? এক লাইনে কেন হয়ে যায় স্যার? ও এক লাইনে হচ্ছে আমরা এটা শেষ করি নাই, এই কারণে এক লাইনে হয়ে যাচ্ছে। আসলে তো মানে না দেওয়া, শেষ না করাটা তো আপনার ইয়া না, রুলস না, বুঝছেন? শুরু করলে শেষ করতে হবে। এই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ এই এতটুকু বুঝতে পারছেন? এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ওকে, তারপরে আমরা আরেকটা জিনিস একটু দেখবো। এখন হচ্ছে কিভাবে ইমেজ নিয়ে আসা যায়। হ্যাঁ ইমেজটা একটু দেখবো। ইমেজ হচ্ছে আমরা ধরেন বিভিন্ন ইমেজ যদি আমরা শো করতে চাই, সেই ইমেজটা আমরা একটু দেখবো। আমরা এটা একটু দেখি। ধরেন আমার একটা ইমেজ দরকার হবে, আমার ইমেজ এখানে আছে, ইমেজটা আমি এখান থেকে আমি নিয়ে আসলাম। ধরেন আমার ইমেজ কোথায় আছে জানো? এখানে ইমেজ তো নাই, দেখি ইমেজ তো কালকে ছিল, আমি ইমেজ ডিলিট করে ফেলছি। তাহলে আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে কোন ইমেজটা নিব? আচ্ছা ইমেজের এরকম তো অভাব নাই বাংলাদেশে, আমার ইমেজ আরো আছে, নো টেনশন। ডি ড্রাইভে গিয়ে হচ্ছে আমার হচ্ছে ওল্ড পিসি ব্যাকআপ, তারপর হচ্ছে ফটোস। এখানে আমার বহুত ফটোস আছে, নো সমস্যা। আচ্ছা এখন আমরা একটা ছবি নিব, আমরা এখানে ছবি প্রদর্শন করব। ছবি প্রদর্শন করার জন্য যেটা করতে হবে, আমার সেম ফোল্ডারে আমার ইয়েটা রাখতে হবে, ছবিটা রাখতে হবে। আমি সেম ফোল্ডার ছাড়া অন্য ফোল্ডারেও রাখলে ইয়া করতে পারি, রাখতে পারি, অন্য ফোল্ডারও রাখতে পারি।
কিন্তু আমি হচ্ছে সেম ফোল্ডারে দিয়ে আপনাদেরকে দেখাবো। সেম ফোল্ডারে রেখে আমরা হচ্ছে এখান থেকে দেখবো যে কিভাবে আমরা ছবিটা আনতে পারি। ঠিক আছে, তো এটা আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আমি একটু ইমেজটা এখানে আগে নিয়ে আসি। কপি করলাম তো পেস্ট করলাম, সরি আছে আগের থেকে। এই যে iuf.jpg মনে রাখেন। হ্যাঁ, এখন আমি আমার এখান থেকে ছবি দেখাবো। ছবি দেখানোর জন্য হচ্ছে আমাকে যে জিনিসটা দিতে হবে img, এই ট্যাগটা লিখতে হবে। img এন্ডিং ট্যাগ নাই, img এটার মধ্যে হচ্ছে আমাকে বলে দিতে হবে যে আপনার কি বলে দিতে হবে, src সোর্স। src দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে তারপর ডাবল কোটেশন দিতে হবে। ওইখানে যেরকম href দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়েছিলাম, এখানে src দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখানে হচ্ছে ছবিটার নাম বলে দিতে হবে। ছবির নাম ছিল aiuf.jpg ছিল। হ্যাঁ, ওকে, তাহলে আমি এখন একটু রান করি। এটা রান করতে বলতে সরি বলেন স্যার। জি সরি স্যার। হ্যাঁ 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 স্যার, একটু পিছনে আসতে হবে স্যার, একটু পিছনে। আমি পিছনের দিকে যাব? হ্যাঁ, একটু 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 না যাও পিছনের দিকে, বলেন পিছনের দিকে যাওয়া যাবে না? ইমেজ জি IMS স্যার। হ্যাঁ বলেন বলেন, আমি রেডি। IMG এর পরে কি স্পেস দিতে হবে? হ্যাঁ, এগুলা স্পেস দিতে হবে। এগুলো হচ্ছে রিকমেন্ডেশন। হ্যাঁ, স্পেস দিতে হবে, যেখানে যেভাবে দিচ্ছি না এইভাবে দিতে হবে। স্যার এসআরসি এর ফুল ফর্মটা কি হয় স্যার? হ্যাঁ, এসআরসি সোর্স রেফারেন্স, সোর্স আর কি, সোর্স। এসআরসি হচ্ছে সোর্স, মানে আপনি যে ছবিটা আনতেছেন এটা কোথা থেকে আনতেছেন, এটা সোর্সটা কি, ডেস্টিনেশনটা কি, ডিরেক্টরিটা কোথায়, এইটা আর কি, মানে কোন সোর্স থেকে আপনি ইমেজটা আনতেছেন। হ্যাঁ, সেটা। তাহলে আমি একটু যদি রান করি, রান করলে দেখতে পারবো যে আমার তো ফেসবুক আসতেছে। আমি তো ফেসবুকে চলে গেছিলাম, তো আবার নতুন করে রান করি। দেখেন এই যে ছবিটা চলে আসছে, এই দেখছেন ছবি চলে আসছে, বাট ছবিটা কিন্তু অনেক বড় হয়ে আসছে, তাই না? এখন আমরা চাচ্ছি যে ছবিটাকে আমি ছোট করব। ছবিটাকে ছোট করার জন্য আমাকে এখানে লিখতে হবে উইথ দিব, হাইট দিব। উইথ আমি বলে দিব যে এত পিক্সেল, পিক্সেলও বলবো না, না বললে সমস্যা নেই। আমি ধরেন 300 দিলাম। আর হাইট এখানে দিব ধরেন হচ্ছে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিতে হবে এর মধ্যে। হ্যাঁ, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখানেও বলে দিলাম 300 না দিয়ে আমি 200 দিই, তাহলে পার্থক্যটা বোঝা যাবে। বলেন স্যার এখানে কি স্যার ওয়েট এবং হাইট এর মাঝখানে যে নাম্বারগুলো লিখছেন ওখানে কি স্যার স্পেস থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে স্পেস না, এই যে এখানে স্পেস নাই, উইথ লিখলাম, তারপর এখানে আর কোনো স্পেস নাই। আচ্ছা, হাইটের আগে স্পেস আছে না স্যার? রাইট, হাইটের আগে পরে আগে, তারপর উইথের আগে, ওয়েটের আগে স্যার স্পেস আছে তাহলে। আচ্ছা আচ্ছা, পিকচারের পরে হচ্ছে যে হ্যাঁ স্পেস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওই জিনিসটা একটু আবার একটু দেখান তো স্যার। আমার এখানে স্যার ওই যেটা আমি কাজ করছি স্যার ওটা স্যার HTML ফাইল আসে না স্যার, ওটা স্যার টেক্সট ডকুমেন্ট এরকম করে আসছে। আচ্ছা, আমি আপনারটা দেখতেছি আমি, কিন্তু আমার এটা আগে দেখেন, এটা এতটুকু বুঝতে পারছেন। এখন দেখবেন যে আমার ইমেজটা কিন্তু এখন ছোট হয়ে যাবে। একটু রিফ্রেশ করি, দেখবেন যে ইমেজটা আমার ছোট হয়ে গেছে। উইথ দিছি 300, এই জন্য এইদিকে হইছে, আর হাইট দিছি এইদিকে, এই হাইটটা আমার ছোট হয়ে গেছে। ক্লিয়ার? এখন কোন কারণে আপনার ইমেজটা আপনার যদি না দেখা যায় এখানে, তাহলে আসলে ইউজার বুঝবে কেমনে যে এখানে ইমেজ ছিল। ধরেন আমার ইমেজটা দেখা যাবে না, কেন দেখা যাবে না? আমি ইমেজের এক্সটেনশন যেটা ছিল সেটা আমি ভুল করে দিলাম, ইচ্ছাকৃত ভুল দিলাম আমি। এখন আমি ইচ্ছাকৃত দিলাম, আপনি কাজ করার সময় অনিচ্ছাকৃত ভুল হতেই পারে। তাহলে এখন কিন্তু আর আমার ইমেজটা আসবে না। রিফ্রেশ করি, ইমেজটা আর নাই। বুঝতে পারছেন? তো ইমেজটা ঠিক আছে, যাতে এখানে কিছু একটা ইউজার বুঝতে পারে যে এখানে আসলে ইমেজ ছিল দেখা যাচ্ছে না, সেটা ইউজার যাতে বুঝতে পারে, এই কারণে এখানে একটা লিখতে হয় অল্টার ট্যাগ, ALT, অল্টার লিখতে হয়। হ্যাঁ স্যার, ইমেজটা কেন নাই স্যার? নাই এই জন্য যে ইমেজের যেটা এক্সাক্ট ছিল, আমার ইমেজটা দেখেন, ইমেজটার নাম ছিল iuf.jpg। হ্যাঁ, iuf.jpg, বাট আমি ওইখানে এই জেপিজিটা না রেখে আমি ভুল করে দিয়েছি জেজি। বুঝতে পারছেন? হুবহু ওখানে যা আছে তাই দিতে হবে। এর এক্সটেনশন জেপিজি ছিল, আমি জেপিজি দেই নাই।
অন্য জি কিছু দিছি, ভুল করছি, তো জি যার জি কারণে আসবে না। মানে ওখানে যেটা রিনেম আছে ওটা হুবহু এখানে দিতে হবে। হ্যাঁ, ওটার নাম এবং ওটার এক্সটেনশন যা আছে হুবহু এটাই দিতে হবে। বাট আমি ভুল করে দেই নাই, জি ইচ্ছাকৃতভাবে ভুল করছি, যার কারণে আসবে না। এখন আসবে না ঠিক আছে, কিন্তু ওইখানে তো আপনার ইয়া হচ্ছে না, আপনার দেখে তো বোঝা যাচ্ছে না আসলে বিষয়টা কি। তো বোঝা যাতে যায় বিষয়টা, যায় সেখানে একটা ইমেজ ছিল, এটা আপনার ইমেজটা পাওয়া যাচ্ছে না, তখন আপনার ALT অল্টার এটা লিখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিতে হবে, এর মধ্যে বলতে হবে যে ইমেজ নট, আপনি যা দেন তাই ওখানে লেখা দেখাবে, ইমেজ নট ফাউন্ড, যেটা লেখা দেন সেটা আপনার ইচ্ছা। অথবা যদি আমরা বাংলাতে বলে যাই যে ভাই ইমেজটা পাওয়া যায় না, ভাই ইমেজ এখানে নাই, এইভাবে যদি বলে যাই ইমেজটা নাই, এইভাবে যদি বলে দেন তাহলেও সেটা ওখানে দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি, রান করি, তাহলে বলতেছে ভাই ইমেজ নাই। বুঝতে পারছেন? এই যাতে ইউজার বুঝতে পারে, বোঝার জন্য ওই অল্টার দিয়ে এর মধ্যে ওই ইয়াটা দিতে হয়। হ্যাঁ, বাট এখন যদি ইমেজটা পায়, ধরেন আমি আমার শুদ্ধ করে দিলাম জেপিজি, ঠিক করে দিলাম, তার মানে এখন পাবে, আমি এটা ঠিক করে দিয়েছি, এক্সটেনশন ঠিক করে দিয়েছি, এখন ইমেজ পাবে। এখন যদি আমি আবার রান করি তখন দেখবেন যে এই লেখাটা আর দেখাবে না, যদি ইমেজ পায় তাহলে এটা দেখাবে না, আর ইমেজ না পাইলে তখন এটা দেখাবে। সহজ কথা। দেখেন আমার এই যে ভাই ইমেজটা নাই, এটা আর দেখাবে না। আমি যদি রিফ্রেশ করি দেখবেন যে ইমেজ আছে কিন্তু ওই লেখাটা আর নাই। স্যার স্যার আমার কিছু বলার ছিল। জি বলেন। স্যার আমি যদি ইমেজটা একটু পজিশন চেঞ্জ করতে চাই, মানে সামনে উপরে নিচে নতুবা মাঝখানে এরকম করতে চাই, তখন কিছু করা যাবে? এগুলা আমরা আসবো, এগুলা স্টেপ বাই সবই আসবো। হ্যাঁ, ইমেজ আচ্ছা, থ্যাংক ডানে ইউ। বামে তারপরে উপরে এটাকে ভাগ করে নেওয়া, ইমেজটাকে আবার লিংক দেওয়া, এগুলো আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবো আমরা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, জি মানে এখানে তো কি করছেন, কি ইয়াসিন সাহেব করেছেন? জি জি স্যার। আচ্ছা, মানে আমাদের এখানে তো ম্যাক্সিমামই একেবারেই বিগিনার, তো বুঝতে পারছেন, একেবারেই বিগিনার। সো এইভাবে আমাকে আগাতে হচ্ছে, একদম স্টেপ বাই স্টেপ ধরে, লাইন বাই লাইন ধরে ধরে আগাতে হচ্ছে। ওগুলো আমরা আসবো ইনশাআল্লাহ, স্টেপ বাই স্টেপ আসবো। ওকে, তাহলে আমি একটু পরের দিকে যাই, কারণ এই পর্যন্ত তো আমাদের অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি হ্যাঁ একটু স্যার। সামনের দিকে একটু আগাই আরো। এটা একটু ওই যে অনেকেই নতুন আছেন বা আনসারুল সাহেব একটু মিস করেছিলেন, যার কারণে আমি ব্যাকের দিকে একটু গেলাম। তো এখন একটু সামনের দিকে যাই, সামনের দিকে যাই একটু নাকি? হ্যাঁ স্যার। ওকে, তার আগে আমাকে একটু যে ইয়া সাহেব বলেন, যে নুরুল আফসার সাহেব আছেন আর আবু সাইদ সাহেব আছেন। নুরুল আফসার সাহেব একটু আপনার ব্যাপারে একটু বলেন, আপনাকে কি নতুন জয়েন করিয়েছে এখানে গতকালকে নাকি আগেই জয়েন ছিলেন? একটু বলেন। শুনতে পাচ্ছেন নুরুল সাহেব? হ্যালো নুরুল সাহেব, কি শুনতে পাচ্ছেন আমাকে? নুরুল সাহেব আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আমি নুরুল আফসার সাহেবকে বলছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন না, আমি নুরুল সাহেবকে বলছি, ওই যে নতুন জয়েন করেছেন নুরুল আফসার সাহেব। আপনি তো বলছেন আনসার সাহেব, আনসার সাহেব করেছেন। জি 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 জি। আমি নুরুল আফসার সাহেবকে বলছি, নুরুল আফসার সাহেব। আচ্ছা, এনিওয়ে স্যার বলুন, আমি নুরুল আফসার বলছি স্যার, আমি কক্সবাজার টেকনাফ থেকে বলছি স্যার। ওকে, আপনাকে কি মানে গতকালকে আসলে অ্যাড স্যার করেছে? আমি গত দিন ধরে না স্যার, আমি অ্যাড হতে পারি না, আমার শরীরে ভীষণ জ্বর ছিল। দুঃখের বিষয়ে আমি জয়েন হতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ এখন সুস্থ, আমি আজ থেকে রীতিমতো ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটু আপনার আগের থেকে এই ওয়েব ডিজাইন সম্পর্কে কতটুকু ধারণা আছে একটু যদি বলতেন আপনি। স্যার আমার আগে থেকে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কোনো ধারণা ছিল না, তবে আমার ধারণাটা আছে শুধু এমএস ওয়ার্ড আর এক্সেল। আমি মূলত এই দুইটা নিয়ে আমি করেছি, ওই বিষয়টা নিয়ে আর কি। তো এমএস এখন আপনার এমএস ক্লাসটা আছে যে কি বললেন, এমএস আর এক্সেস তাই তো? আর কি এক্সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ওকে ফাইন, কিন্তু ইয়ার সম্পর্কে আগে থেকে ধারণা নাই তাই তো? না স্যার, আগে থেকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা নাই তাই তো? এখন ওকে বলেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আমাদের সাথে আবু সুফিয়ান সাহেব আছেন। আবু সুফিয়ান সাহেব শুনতে পাচ্ছেন? সুফিয়ান সাহেব কি শুনতে পাচ্ছেন? আবু সুফিয়ান সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আবু সুফিয়ান নাকি সাইদ? ও আচ্ছা আবু সাইদ, আচ্ছা সরি আবু সাইদ, হ্যাঁ আবু সাইদ সাহেব, জি শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার শুনতে পাচ্ছি। জি একটু আপনার সম্পর্কে একটু বলেন। আপনার কি আগে জয়েন করেছিলেন না গতকালকে জয়েন? না, আমাকে গতকাল করিয়েছিল। এখন আগে থেকে বলা হয়নি তো, যার কারণে 9টার দিকে আমি করতে পারি না, কারেন্টও ছিল না। এখন মানে জয়েন দিতে 1.5 ঘন্টা ওভার হয়ে গেল, একটু সমস্যা হলো আজকে। কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আপনার একটু মানে এই ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট সম্পর্কে আগে থেকে ধারণা কি আছে, আর পড়াশোনা কোথায় করেন বা করেছেন একটু যদি বলেন। আমার ওয়েব ডিজাইন বলতে আমি HTML এ কয়েকটা করছিলাম, ধরুন 3-4টা মনে হয় প্যারাগ্রাফ পর্যন্ত করছিলাম। ইমেজটা আমার ঠিক মতো হয়নি, প্যারাগ্রাফ পর্যন্ত করছিলাম। আর পড়াশোনা হচ্ছে আপনার যেটা ইউনিভার্সিটিতে মাস্টার্স এখন রানিং আছি। ঠিক আছে, তাহলে মানে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে ম্যাক্সিমামই হচ্ছে বিগিনার। আমরা আরো সবার সাথে কথা বলেছি, ম্যাক্সিমামই বিগিনার, মানে একদমই বিগিনার। তো আমাকে সেইভাবেই আগাতে হবে। আর আমি বরাবরই বলি যে এই ধরনের একদম বিগিনার হওয়া, একেবারেই না বোঝা, এটা আমার কোনো প্রবলেম না। একজনকে যদি আমার 100 বারেরও বেশিও বোঝান লাগে, তাতে আমার এই ধরনের কোনো বিরক্তিবোধ ভিতরে কাজ করে না, এটা আমার প্রবলেম নাই, বুঝতে পারছেন? বাট আমার কাছে একটা থাকে যে সবাইকে একটু হেল্প করলে হবে কি, তাহলে সবাই একভাবেই আমরা আগে যেতে পারবো। আর না হলে যদি কেউ কাউকে হেল্প না করে, তাহলে যারা একদম বিগিনার তারা পিছনে থেকে যাবে, আর যারা একটু ভালো পারে তাদের মতো করে তারা চলে যাবে। আলটিমেটলি কোর্সের উদ্দেশ্য এটা না, সবাই যাতে শিখতে পারি আমরা। তো আমাদের মধ্যে এরকম একটা আন্তরিকতা আছে, আলহামদুলিল্লাহ ফাইন। অনেকেই যে আজকে বিকাশ সাহেব হেল্প করলো, গত ক্লাসে ফয়সাল সাহেব দেখছি করছেন, তারপরে আব্দুর রহমান সাহেব আজকে আসেন নাই, উনিও দেখি যে সবাইকে মোটামুটি হেল্প করতেছেন নিজের থেকে। তো এটা ভালো একটা জিনিস। তো এইভাবে আমরা সেম লিংকই তো কাজ করতে হবে তাই তো? হ্যাঁ সেম লিংক আমি একেবারে আগস্টের 30 তারিখ পর্যন্ত দিয়ে রাখছি, একই লিংক। বা আগস্টের 30 তারিখ না শুধু, এরপরেও এক্সটেনশন হবে, কোনো সমস্যা নাই, এক লিংকে আপনি ক্লিক করুন। কোড এডিটর কোনটা ইউজ করতে হবে ফার্স্ট টাইমে? কোড এডিটর আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি। আচ্ছা, আপনাদের এটা ইনস্টল করা আছে, দিয়ে কাজ করাবো। কারণ নোটপ্যাড প্লাস প্লাসে হলে হবে কি, অনেক জিনিসই সাজেশন আসে না, তখন সেই ক্ষেত্রে কোড নিজে ধরে ধরে লিখতে হয়, আর লিখতে গিয়ে অনেক ভুল হয়, আর ভুল হতে গেলে তখন অনেক জিনিস শিখতে পারবে, হয় আর শুদ্ধ হয়, যার কারণে এটা দিয়ে আমি করাই। এছাড়া আরো আছে, কেউ চাইলে যদি অ্যাডভান্স লেভেলে নিজের থেকে করতে চায় সেটা করতে পারবে। সাবলাইম আছে, তারপর হচ্ছে ভিএস কোড আছে, অ্যাটম আছে, ব্র্যাকেট আছে। ভিএস কোডটা ইনস্টল করা আছে, আর নোটপ্যাড প্লাস প্লাসটা আছে ইনস্টল করা। তবে শুরুর দিকে কোড ভালোভাবে মনে থাকার জন্য নোটপ্যাড, আমরা যখন কাজ করেছি শুরুর দিকে, একদম শুরুর দিকে যখন আমরা কাজ করেছি বা পরীক্ষা দিয়েছি, তখন আমরা পিওর নোটপ্যাডে কাজ করতাম, পিওর নোট, একদম পিওর নোটপ্যাডে। এই নোটপ্যাড প্লাস প্লাসে তো কিছুটা একটা আসে, হ্যাঁ এটাতে কিছুটা আসে, কালার টালার দেখা যায়, কিন্তু আমাদের পিওর নোটপ্যাডে তো এটা নাই, একদম পিওর নোটপ্যাডে করেছি। আচ্ছা তাহলে আমরা একটু সামনের দিকে যাই, একটু সামনের দিকে আমরা যাই। আচ্ছা তাহলে আমরা এরপরে আর কিছু জিনিস একটু দেখবো। এখন দেখবো হচ্ছে আমরা ধরেন কিছু টেক্সটের কিছু ফরম্যাট আছে, সাপোজ আমার টেক্সটটাকে যদি বোল্ড করতে চাই, সাপোজ বোল্ড একটা টেক্সটকে আমরা বোল্ড করব, তারপর যে টেক্সটটাকে যদি আমরা একটু ইটালিক করতে চাই, এই টাইপের কিছু জিনিস আছে যে জিনিসগুলো ব্যবহার করে আমরা কিছু কাজ করব। বা টেক্সটটাকে যদি আমরা ছোট করতে চাই, টেক্সটটাকে মার্ক করতে চাই, টেক্সটার মধ্যে আমরা একটা দাগ দিতে চাই, এই টাইপের জিনিসগুলো করার জন্য আমরা হচ্ছে কিছু ট্যাগ ব্যবহার করব, কিছু জিনিস ব্যবহার করব, সেই জিনিসগুলো আমরা একটু কাজ করব আর কি এই মুহূর্তে।
কিছু এলিমেন্ট আছে সেগুলো আমরা একটু ব্যবহার করবো। এখন আমি শুরু করে দিচ্ছি। সাপোজ আমার এই লেখাগুলাই আমি এই মুহূর্তে একটু ইয়ে করে রাখছি, কমেন্ট করে রাখছি। কমেন্ট করা কি জানেন? কমেন্ট করা হচ্ছে, আচ্ছা কমেন্টটা আমি পরে আসবো, কমেন্টটা পরে আসতেছে। আমি প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে নিচে নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম, প্যারাগ্রাফটা নিচে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে এই যে এই লেখাটা যে আছে, এই লাইন লেখাটা যে আছে বা এই অপরচুনিটি লেখাটা আছে, এই অপরচুনিটি লেখাটাকে আমরা কোনোভাবে ইয়া করব। অপরচুনিটি লেখাটাকে আমরা হচ্ছে মাঝখানে একটা দাগ দিব, একটু দেখাই, দেখালে বুঝতে পারবেন। DEL এটা যদি আমরা ব্যবহার করি এখানে, সাপোজ DEL শেষ করে দিতে হবে, DEL এটা দিলাম। তাহলে অপরচুনিটির আগে পরে আমি এই DEL এটা দিলাম, দেওয়ার পরে আমি যদি আবার এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন যে অপরচুনিটি লেখাটা, আমি ইমেজটা তুলে দিচ্ছি, ইমেজটা আপাতত আমার দরকার নেই। কি হলো, ইমেজটা চলে গেল, তারপর সেভ করে নেই। আচ্ছা আমি ইমেজ তো দেই নাই, ও ইমেজ তো এখানে, আচ্ছা এই লাইনে হচ্ছে ইমেজ। তাহলে এখন দেখেন এই যে অপরচুনিটি লেখাটা আছে, এই অপরচুনিটি লেখাটা হচ্ছে আমাদের মাঝখান দিয়ে একটা দাগ হয়ে গেছে। এটা PEL এটা দিয়ে করা হয়। এটা কেন করা হয়? অনেক সময় আপনারা দেখেন না যে একটা প্রোডাক্টের প্রাইস দিয়েছে ধরেন আগে 500 টাকা, পরবর্তীতে ওটা কেটে মাঝখানে কেটে দিয়ে দেয়, বলে যে ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছে এটার দাম হচ্ছে 450 টাকা, এরকম দেয় না অনেক সময়? জি জি। এই টাইপের কাজ করার সময় বা অন্যান্য কাজে এটা ব্যবহার করা হয়। DEL দিলে আগে এবং পরে দিলে তাহলে এই লেখাটা আমাদের এরকম হয়ে যাবে। এখন আমরা যদি কোনো লেখাকে অনেক সময় মার্ক করতে চাই, কোনো একটা লেখাকে মার্ক করতে চাই, সে মার্ক যদি করতে চাই তাহলে একটা মার্ক কিওয়ার্ড আছে, মার্ক, MARK, মার্ক। এটা আমরা সাপোজ এই লেখাটাকেই, এই এতটুকুন লেখাটাকে আমি মার্ক করতে চাই, মার্ক, MARK, মার্ক। এটা যদি আমি দেই তাহলে এখন যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে মার্ক হয়ে গেছে, দেখছেন মার্ক হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা হচ্ছে মার্ক ব্যবহার করলে এরকম হয়। তারপরে আমরা যদি আবার দেই যে ধরেন কোন একটা লেখাটাকে আমি একটু ছোট করব, ধরেন আমার এই লেখাটা যা আছে তার চেয়ে আরেকটু সাইজে আর একটু ছোট করব, সেটা যদি করতে যাই তাহলে আমি স্মল এই কিওয়ার্ডটা লিখতে হয়, স্মল। ওকে, আমি ধরেন আমি আর একটা পি ট্যাগ নিই, পি ট্যাগ নিয়ে সেটার মধ্যে আমি আর দুই একটা লাইন লিখি, সেটার মধ্যে করি, সমস্যা নেই, দেখতে একটু বুঝতে সুবিধা হবে। বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি। ওকে, এর মধ্যে হচ্ছে আমি যে ভেরি কথাটা একটা স্মল কিওয়ার্ড দিলাম, স্মল, SMAL, স্মল। তারপরে হচ্ছে ভেরি, তারপরে আবার দিব স্মল, SMAL, স্মল। এটা যদি আমরা দেই তাহলে আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এই দেখেন ভেরি কথাটা আমার একটু ছোট হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে দুইটার তুলনা, অন্যগুলোর তুলনায়। দেখেন বাংলাদেশ কত বড় লেখা আর স্মল ভেরি লেখাটা একটু ছোট, এটা স্মল দিয়ে আমরা লিখতে পারি। তারপরে হচ্ছে আমরা যদি চাই যে কোনো লেখাকে ইমফেসিস করার জন্য, অনেক সময় গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় আপনার একটু ইতালিক আকারে হয়, একদম ইতালিক না, কাছাকাছি আর কি, ইতালিকের কাছাকাছি, ওটাকে ইমফেসিস করানোর জন্য হয়। তো সেটা করানোর জন্য যদি আমরা EM একটা ট্যাগ দেই, EM আমি একটু দেই, আর একটা ইয়া লিখি, আমি আর একটা প্যারাগ্রাফ দেই, কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট করলাম, এর মধ্যে হচ্ছে এখানে আমি লিখে দিলাম উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি এটা দিলাম। এখানে গিয়ে আমরা যদি একটু EM একটা ট্যাগ দেই, EM শুরু এবং EM শেষ, EM শেষ, শুরু এবং শেষ। যদি আমরা এখন একটু রিফ্রেশ করি তাহলে দেখেন একটু ইতালিকের মতো হয়েছে আর কি, এটা ইমফেসিস বোঝানোর জন্য বা গুরুত্ব বোঝানোর জন্য এই টাইপের করা হয় অনেক সময়, তবে ইতালিকের কাছাকাছি। এখন আমি একটু আরেকটা লাইন লিখবো, ওটা দেখবেন ইতালিক দিব, কাছাকাছি ইতালিক। এই লেখাটা যদি আমি আবার লিখি জাস্ট এখানে EM এর মধ্যে দিব হচ্ছে আই ট্যাগ,
ইতালিক ইএম এর মধ্যে দিব হচ্ছে আই। ঠিক আছে, এখন যদি একটু রিফ্রেশ করি, এই যে দেখেন কাছাকাছি ইতালিক আর ইএম এর কাজ প্রায় কাছাকাছি। আচ্ছা, এরপর হচ্ছে কোন লেখাকে যদি আমরা অনেক সময় একটু একটু বোল্ড টাইপের করতে চাই, বোল্ড টাইপ বলতে আমি একটু দেখালেই বুঝবেন, স্ট্রং, এটাকে স্ট্রং বলে। এখানে যদি লিখি যে স্ট্রং, এখানে যদি লিখি স্ট্রং, ARONG স্ট্রং, RONG, ওকে ফাইন। একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন লেখাটা একটু এই টাইপের হয়ে গেল, একটু বোল্ড টাইপের আর কি হয়ে যায়। এইটা আর হচ্ছে বোল্ড কাছাকাছি, ইয়াম আর ইতালিক যেরকম কাছাকাছি, আমি এখন একটু বোল্ড দিয়ে লেখা দেখাই, পার্থক্যটা দেখবেন যে কাছাকাছি। বি দিব এখন বোল্ড করার জন্য, বি, শুধু বি, আর কিছু না, শুধু বি। কন্ট্রোল এস দিয়ে আমি আবার একটু রিফ্রেশ করব, দেন দেখেন এই যে কাছাকাছি। পার্থক্য আছে? কোনো পার্থক্য দেখা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা এটাকে লেখাগুলোকে ইমফেসিস করতে পারি, বা এটাকে মার্ক করতে পারি, বা এটাকে ডিলেটের মতো করে করতে পারি। অনেক সময় ওয়েবসাইটে তৈরি করতে হয়, তারপর হচ্ছে ইতালিক টাইপের করতে পারি, স্ট্রং করতে পারি, এই জিনিসগুলো আমরা ব্যবহার করে করতে পারি। তো এখন আপনারা একটু যে কাজটা করবেন, যেহেতু একেবারেই শুরু থেকে বিগিনার লেভেলের, প্রথমে আপনারা আবার নতুন করে একটা HTML ফাইল নেবেন, HTML ফাইল নিয়ে তারপরে হচ্ছে ওর মধ্যে ইমেজ নিয়ে আসবেন, ওর মধ্যে লিংক দিবেন, ওয়েবসাইট, কোন একটা ওয়েবসাইটের লিংক দিবেন, ওর মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবেন, এরপরে হচ্ছে আমার মতো এইগুলা ব্যবহার করে এই কাজটা করবেন। হেডিং লিখবেন, হেডিং 1 2 3, এবং টাইটেলের মধ্যে কোনো কিছু লিখবেন। ঠিক আছে, আমি এখানে হচ্ছে কোডটা রেখে দিলাম। যারা একেবারেই না দেখে করতে পারবেন না তারা দেখে করবেন, আর যারা না দেখে আমার এটা না দেখে করতে পারবেন। স্যার ওয়েবসাইটটা একটু, ওয়েবসাইট কিভাবে অ্যাড করব ওটা একটু দেখান তো স্যার, আবার একটু বলে গেছি। ও আচ্ছা, না ওটা আর দেখান যাবে না, আর দেখান যাবে না, একবার দেখাইছি তাই বেশি। এটার জন্য যে কাজটা করতে হবে, এ দিতে হবে। হ্যাঁ, এ, আচ্ছা আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ বলে, এ অথবা অ্যাঙ্কর ট্যাগ। এর মধ্যে হচ্ছে এই শুরুর যে এটা হবে, এর মধ্যে লিখতে হবে HREF। এর মধ্যে আমরা একটা ধরেন ওয়েবসাইট নিয়ে আসলাম, একটা ওয়েবসাইট, সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট, আমরা বললাম যে ধরেন আজকে ডিল সাহেব যে আছে এনাকে নিয়ে আসলাম, ধরেন এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন আজকে ডিল তো আমরা লিংক দিয়ে দিলাম, বাট আসলে লিংকটা নামটা কি হবে সেটা তো আর বোঝা যাচ্ছে না, তাহলে আমরা দিলাম যে আজকের ডিল, আজকের ডিল, আজকের ডিল, এই কথাটা লিখে দিলাম। হ্যাঁ, এখন একটু রিফ্রেশ করি, রিফ্রেশ যদি করি আমরা এখানে দেখবো, রিফ্রেশ করলে এই যে আজকের ডিল দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে আজকের ডিলে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমি আবার ইমেজটা কি দেখে দিব, ইমেজ স্যার আগে এটা একটু করে ফেলি। ওকে ফাইন। আর কে যেন হাত তুলেছেন, ইয়াসিন সাহেব বলেন তো হাত তুলেছেন কেন? স্যার স্যার এখানে প্যারাগ্রাফ ট্যাগগুলোর সাথে আমরা যে ট্যাগগুলো ইউজ করছি এগুলো কি সিঙ্গেল করা যায় না? যেমন ইতালিক, স্ট্রং, বোল্ড। বুঝি নাই, কি বলেন? আমরা যে এগুলো দুইটা ট্যাগ একসাথে ইউজ করছি না প্যারাগ্রাফ ট্যাগের সাথে, ইএম, ইতালিক, স্ট্রং, বোল্ড, এগুলো কি সিঙ্গেল ভাবে ট্যাগগুলো ইউজ করা যায় না? সিঙ্গেল ট্যাগ মানে শেষে দিবেন জি না, জি তাই জি, তো? মানে প্যারাগ্রাফ ছাড়া, ফি ট্যাগ ছাড়া, জাস্ট ইতালিক দিলাম শুরুতে আর শেষে, এগুলো কাজ করে না, এরকম করা যাবে না? এখানে কোনো প্যারাগ্রাফ ট্যাগ দিবেন না, সরাসরি লিখবেন, তাই তো? জি 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 জি। সাপোজ এই যে আমি একটু বলি, আমি একটু ক্লিয়ার করি, এরকম ডিএল লিখলাম, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, থিওরিটিক্যাল কোনো কথা নাই, এটা এই তো, এর মধ্যে আমি কোনো কিছু লিখলাম। আচ্ছা, যেমন ধরেন হ্যালো অল, এটা লিখলাম, আপনি এইটাই চাচ্ছেন। ওকে জি, আমরা একটু ব্যাকে যাই, আবার একটু রিফ্রেশ করি, আসছে এই যে হ্যালো অল। হ্যাঁ আসছে স্যার, এরকম সিঙ্গেল করা যাবে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। আসছে, ওকে। বাট আমরা এখানে পি ট্যাগের ওই ইয়া দেই নাই তো, পি ট্যাগের মাঝখানে দিছি তো, ও পি ট্যাগটা আমি মনে এখানে শেষ করি নাই। আচ্ছা, শেষ করিনি, যার কারণে আমার এক লাইনে আসছে, এই পি ট্যাগটা শেষ করি, তারপরে এখানে আমি দেই, এখন আমার নিচে আসছে এটা। জি স্যার। জি জি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত একটু করেন, আমি এটা রেখে দেই, যারা না দেখে পারবেন না তারা দেখে দেখেই করেন, অথবা W3 স্কুল আছে, তারপরে আমার এটাও আছে,
W3 স্কুলেও HTML সম্পর্কে মোটামুটি বিগিনার থেকে খুব ভালো করে দেওয়া আছে, এটা ফলো করতে পারেন। হ্যাঁ, আমি একদম সব সামনে নিয়ে এসে দিলাম, একদম সামনে, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, কন্টিনিউ করেন। হ্যাঁ, একটু এটা করে ফেলেন। কমেন্ট হচ্ছে যে আমরা সাপোজ কোন একটা কোড এখানে লিখবো, কোন একটা জিনিস কোনো কিছু লিখবো, সেটা কোড না, যে কোনো কিছু লিখবো, কিন্তু সেটা আসলে ফাইনালি এক্সিকিউট হবে না, মানে রান হবে না। এই ধরনের জিনিসগুলোকে কমেন্ট করা বলা হয়। কমেন্ট কেন করব? কমেন্ট করব হচ্ছে ধরেন আপনি একটা প্রোগ্রাম তৈরি করছেন, সেই প্রোগ্রামের মধ্যে কি কারণে এই প্রোগ্রামটা তৈরি করছেন, এখানকার কোডটা কি কাজ করবে, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন কাজে আমরা ওই অনেক সময় কমেন্ট করে রাখি নিজের বোঝার জন্য, নিজের কাজটাই নিজে বোঝার জন্য অনেক সময় কমেন্ট করে রাখা হয়। কারণ হচ্ছে কি যে আপনি হয়তো একটা কাজ করে রাখছেন, পরে 6 মাস পরে সেই কাজটাকে আবার কাস্টমাইজ করতে হবে, নতুন করে আরো কিছু অ্যাড করতে হবে। তো সো কোন কাজটা কোথায় কিভাবে করছেন সেটা যদি মোটামুটি একটা ইয়ে থাকে, আইডিয়া থাকে, তাহলে দেখা যাবে যে ওখানে কমেন্ট করা থাকলে তাহলে ওই আগের কোডটা বোঝা সহজ হবে এবং সেটার উপরে বেস করে কাস্টমাইজ করা সহজ হবে। তো এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় কমেন্ট করা। কমেন্ট করা মানে হচ্ছে শুধু কোডেই এখানেই থাকবে, কিন্তু আপনার ওটার কোনো আউটপুট দেখা যাবে না। সাপোজ আমি এখানে লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট প্র্যাকটিস, অথবা দিস ইজ আওয়ার ফার্স্ট প্র্যাকটিস, এটা আমরা কমেন্ট করে রাখবো। এটা এখন কিন্তু আমরা চাচ্ছি যে এটা দেখা যাবে না, আউটপুট দেখা যাবে না, রান করলে দেখা যাবে না, বাট আমরা এখানে এডিটরে দেখতে পারবো। এইটাকে বলা হয় কমেন্ট করা। আমি যদি এটাকে ধরে এটাকে ধরেন কি বলে যে সিলেক্ট করে তারপর কন্ট্রোল ধরে, কিবোর্ডের কন্ট্রোল ধরে কিউ প্রেস করি, হ্যাঁ, কিউ প্রেস করি, তাহলে আমার এটা কমেন্ট হয়ে গেল। এই যে এই চিহ্ন দিয়ে আমি ম্যানুয়ালি এটা দিতে পারতাম, কিন্তু ম্যানুয়ালি না দিয়ে আমি নিজে ওই শর্টকাট কি দিয়ে দিলাম। কিভাবে দিতে হয়? এই যে হচ্ছে আপনার এই চিহ্ন দিয়ে তারপর হচ্ছে ডট দিতে হবে, এক্সক্লেমেটর দিয়ে ডট দিয়ে আবার হচ্ছে এক্সক্লেমেটর দিয়ে আবার লাইনটা শেষ করে দিতে হবে। দিয়ে তার আগে হচ্ছে সরি হ্যাঁ তার আগে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দুইটা ডট দিলেই হবে, আর কিছু দিতে হবে না। শেষে আবার একটু দেই, এখানে হচ্ছে আপনার এই যে এইটা দিয়ে তারপরে আবার এটা দুইটা দিয়ে তারপরে এতটুকু দিলেই হবে। এই যে এর মাঝখানে হচ্ছে আমরা যে লেখাটাই লিখতে চাই তা লিখতে পারবো, কাট করে আমরা এখানে রেখে দিলাম। তার মানে কি কমেন্ট হয়ে গেল। এই লেখাটা কিন্তু আউটপুটে আর আমার দেখাবে না। আমি যদি এটাকে রান করি দেখবেন যে এই লেখা দেখাবে না, দেখেন ওই লেখা কিন্তু কোথাও নাই। কোনটা আমি এটা কার আউটপুট ইয়েটা দেখতেছি। এটা হচ্ছে আপনাদের ওই রিয়াজ সাহেবের আরাফাত সাহেবের ইয়েটা দেখতেছিলাম আমি, আমার কোডটাতে আমি দেখি, অথবা যে কোনো ওনার কোডেই দেখলাম। এখান থেকে এই কোডটা আমাদেরকে রান করে দেখাচ্ছে না, বাকি সবকিছু কিন্তু ঠিক আছে, কিন্তু এইটা আর দেখাবেন না। ঠিক আছে, তো এই ধরনের কাজগুলো হচ্ছে কমেন্ট করে রাখা। তো আমরা ধরেন পুরো এই লাইনটি যদি পুরো সবগুলো লাইনে যদি আমরা কমেন্ট করতে যাই, জাস্ট সিলেক্ট করব, ধরে কন্ট্রোল কিউ দিও, পুরোটা দেখেন কমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে আবার রান করি তাহলে দেখবেন যে এখানকার কোনো আউটপুটই আসবে না, শুধু মাই আর্টিকেল এই লেখাটা টাইটেলে আসবে, আর কিছু আসবে না। সিলেক্টটা কেমন করে হয়েছে দেখেন মাই আর্টিকেল এই লেখাটাই আসছে। এখন এটাকে যদি আবার আনকমেন্ট করতে চাই, কমেন্টটাকে যদি তুলে দিতে চাই, তাহলে আবারও সিলেক্ট করতে হবে, ড্র্যাগ করে কন্ট্রোল ধরে কিউ দিলে আবার এটা আর কমেন্টটা উঠে গেল। কি জানি বললেন? ঠিক আছে স্যার, বুঝে গেছি। বুঝতে পারছেন? ফাইন। আচ্ছা স্যার, এই কমেন্টটা কেন দেওয়া হয়? কমেন্টটা দেওয়া হচ্ছে যে আমাদের নিজের সুবিধার জন্যই। যেমন আমি এখানে কালার ব্যবহার করেছি, ধরেন একটা এখানে তো কালারের নাম দিয়েছেন আপনি, কালার কোড একটা ব্যবহার করেছেন, অথবা ধরেন আপনার এই যে প্যারাগ্রাফটা এটা কি কারণে আপনি ব্যবহার করেছেন ইত্যাদি, নিজের বোঝার জন্য জাস্ট এই কোডগুলো লেখা হয়, কমেন্ট করা হয়, যাতে আমরা এখানে এটা পড়ে আমরা বুঝতে পারি যে আসলে কোড মানে কাজটা আমরা এই কারণে করেছি। সাপোজ আমি বললাম যে উই লাভ আওয়ার কান্ট্রি, এখানে যে কোনো একটা লেখা আছে, এই লেখাটা এখানে আমরা এখানে কমেন্ট করে রেখে দিলাম যে আমরা যাতে
ধরেন এটা হচ্ছে ডান পাশে লেখাটা থাকবে, আমরা এখানে কমেন্ট করে দেখে দিতে পারি যে আমাদের লেখাটা ডান পাশে থাকবে। তাহলে our text will be stay right side। এই যে লেখাটা লিখে রাখবো, এই লেখাটা জাস্ট আমার বোঝার জন্য, যে এই লেখাটাকে আমি ডানে নিব, এই লেখাটা জাস্ট আমার বোঝার জন্য আমি লিখে রাখলাম, যেটা রান করলে যাতে এই কোডটা দেখা, এই লেখাটা না দেখায়, জাস্ট আমি বোঝার জন্য, বা আপনারা প্রোগ্রামার যারা আছেন বা ডেভেলপার আছেন বা ডিজাইনার আছেন, আপনাদের বোঝার জন্য জাস্ট এখানে লিখে রাখবেন, এটা জানি কোডে না দেখায়। তাহলে তার মানে কি এই লেখাটা দেখেই আপনি বুঝতে পারবেন, ও আচ্ছা এই লেখাটা আমার ডান পাশে নিতে হবে বা নিতে হচ্ছিল বা নিয়েছিলাম। এই টাইপের কোডে রান করবেন না, ইয়েতে রান করবেন না, আউটপুট আসবে না, কিন্তু এখানে দেখাবে। এই জন্যই আমার মূলত কমেন্ট করার জন্য কন্ট্রোল ধরে কিউ। বুঝতে পারছেন কি বিষয়টা? ওকে, তাহলে আমরা তারপরে একটু দেখবো, তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ কিছু বললেন? স্যার জি স্যার আমি কি আমার স্ক্রিন শেয়ার করব? আমারটা হইছে কি একটু দেখবেন। আমার কথাগুলো আগে শেষ করি, মানে আমার লেকচারটা শেষ করি, আমার আরো কিছু আছে তো এগুলো একটু দেখাই, তারপরে দেখান নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা ধরেন এই পি ট্যাগের, আমি এগুলা একটু নিচে নিয়ে আসি, এগুলা হচ্ছে সবগুলাই আমি কমেন্ট করে রাখি, অথবা এগুলা আমার দরকার নাই, বা কমেন্ট করে রাখি। এখন কমেন্ট করা যেহেতু দেখলাম, আমরা কমেন্ট করাই প্র্যাকটিস করি, কন্ট্রোল কিউ, তাহলে কমেন্ট হয়ে গেল, এটা আমার দরকার নাই। তারপরে হচ্ছে এটাও আমার আর দরকার নাই, এগুলাও দরকার নাই, এগুলাও দরকার নাই। জাস্ট এই লেখাগুলাকেই ধরেন কালার করব, এই যে বাংলাদেশ লেখা, তারপরে এই বাংলাদেশ লেখা, এই লেখাগুলোকে আমি কালার করব। তো কালার করার জন্য আমরা এখানে এর ভিতরে কিছু সিএসএস লিখতে পারি, ইনলাইন সিএসএস বলা হয় এটা, স্টাইল দিয়ে আমরা কিছু সিএসএস ব্যবহার করতে পারি এর ভিতরেই। তো সেই কাজটা আমরা একটু করব। সাপোজ আমি এখানে এই যে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দেব, তাহলে আমাকে এখানে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে স্টাইল, স্টাইল ইকুয়াল, এখানে গিয়ে ডাবল কোটেশন দিতে হবে, স্টাইল দিয়ে ডাবল কোটেশন, তারপরে হচ্ছে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। এই দেখেন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, অটো সাজেস্ট আসছে, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিয়ে কোলন দিতে হবে, কোলন দিয়ে তারপরে ধরেন আপনি রেড দিলেন, ঠিক আছে, আমি রেড দিলাম। তাহলে কি করলাম, এই প্রথম ট্যাগের ভিতরে স্টাইল ইকুয়াল, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন রেড দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, রিফ্রেশ করি, তাহলে দেখবেন, সরি কোনটা রিফ্রেশ করছি আমি রিফ্রেশ করব এই যে আমারটা, এই যেটা, ও আজকের ডিলে আমি চলে গিয়েছিলাম, আমি এখান থেকে রান করতে পারি। এই যে দেখেন, বুঝতে পারছেন? তার মানে কি আমার যে এইচ অন ট্যাগটা ছিল, এই ট্যাগটার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এইটার যদি ব্যাকগ্রাউন্ড দেই, সাপোজ আমি এটা দিব, আমি আবার দেই এটা স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার হাইফেন, সরি ব্যাকগ্রাউন্ড কালার কোলন, এখানে দিব হচ্ছে গ্রিন। ওকে আমি বুঝ গিয়া। আচ্ছা ওকে, এখন আমি কোন একটা প্যারাগ্রাফ যদি এখানে একটা প্যারাগ্রাফ লিখি, সাপোজ এখানে এইগুলোর আমার দরকার নাই, এখানে আমার দরকার নাই, প্যারাগ্রাফ পি ট্যাগ লিখলাম, এর মধ্যে সাপোজ আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, যে কোনো একটা লেখা আমি লিখতেই পারি। এখন এখানে গিয়ে আমি যদি ওইরকম স্টাইল দেই, তাহলে স্টাইল ইকুয়াল ব্যাকগ্রাউন্ড কালার, তবে ব্যাকগ্রাউন্ড কালার কোলন, এখানে দিব হচ্ছে ব্লু। আমি একটু এখানে এই লেখাটা না রেখে আমি একটু বেশি করে লেখা নিয়ে আসি, পুরোটা লেখা নিয়ে আসি, এখান থেকে পুরোটা নিয়ে আসি, পুরো লেখাটা নিয়ে আসি, অথবা আমি এই লেখার মধ্যে দিতে পারতাম, তাতেও সমস্যা নাই।
ডিলেট এগুলো তুলে দেই, এগুলো দরকার নাই আমার তেমন। তারপর হচ্ছে মার্ক, এটারও দরকার নেই। এগুলো দরকার নেই। তাহলে পুরো প্যারাগ্রাফটা কি হবে, প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড যা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার হচ্ছে ব্লু কালার হয়ে যাবে, তাই তো? তাহলে একটু রান করি, রিফ্রেশ করি, এই দেখেন আমার প্যারাগ্রাফের পুরো ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি টেক্সটের কোনো কালার চেঞ্জ করতে চাই, এতক্ষণ তো আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করলাম, এখন যদি টেক্সটের কোনো কালার চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এখানে আরেকটা হেড ট্যাগ দেই, হেডিং ট্যাগ দেই, এখানে আমি বললাম হচ্ছে H1 আছে তো H3 দিলাম, H2 আছে তো H3 দিলাম, বা H2 দিলে 1 দিলেও সমস্যা নাই, H3 দিলাম। এখন এখানে আমি এই বাংলাদেশ লেখার কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব না, শুধু বাংলাদেশ যে লেখা আছে সেই লেখাটা আমি কালার চেঞ্জ করব, আর কিছু করব না, মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব না। সেটা যদি করতে চাই তাহলে আমাকে আর কিছুই লিখতে হবে না, জাস্ট এখানে আমি এটা তুলে দেই, স্টাইল তো দিতেই হবে, এর মধ্যে জাস্ট লিখব হচ্ছে কালার, কালার দিয়ে কোলন দিয়ে এখানে দিব হচ্ছে, ধরেন আমি লেখার কালারটা রেড দেই, বা ধরেন পিঙ্ক দেই, পিঙ্ক কালার দিলাম। তাহলে আমরা লেখা দেখবো বাংলাদেশ, পরে নিচের যে 3 নম্বরে যে বাংলাদেশ লেখাটা আছে এই লেখাটা পিঙ্ক কালার হয়ে যাবে। এই যে পিঙ্ক কালার, আমি একটু লাল দিয়ে দেই তাহলে চোখে পড়বে না, রেড দিয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন লেখাটা, শুধু লেখাটা কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি চাই যে এই যে লেখাগুলা লিখলাম এই লেখাগুলোর বর্ডার আমি চেঞ্জ করব, হ্যাঁ, বা অথবা আমি একটা বর্ডার চেঞ্জ করি, এই লেখার চতুর্পাশে বর্ডার কি পাশে চতুর্পাশে হচ্ছে একটা বর্ডার হবে, এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে স্টাইলের মধ্যে লিখতে হবে যে বর্ডার BORDER বর্ডার কোলন, বর্ডার কত পিক্সেল দিব, পিক্সেল দিব, একটা পিক্সেল মাপ আর কি। এরপরে হচ্ছে সলিড কালারের বর্ডার দিব আমি, সলিড কালারে, হ্যাঁ, SOLID সলিড, মানে কালারটা হবে মানে ইয়েটা হবে, স্টাইলটা সলিড হবে, এবং সাপোজ আমি বললাম হচ্ছে রেড। এখানকার লেখাটা আমি একটু চেঞ্জ করে দেই, তাহলে চেঞ্জ করে দেই, এই তাহলে কি বললাম, স্পেস দিলাম, কিন্তু বর্ডার কোলন 2 পিক্সেল হবে, 2 পিক্সেল মোটা হবে, তারপরে এটা সলিড টাইপের হবে, একটু স্পেস দিলাম, তারপরে সলিডের পরে এটা কোন কালার হবে, রেড কালারের হবে, রেড কালারের বর্ডার হয়েছে, এই বর্ডার হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা ধরেন 20 পিক্সেল দেই, 20 পিক্সেল যদি দেই তাহলে কি হবে, 20 পিক্সেল আমি কোলন দেই নাই, হ্যাঁ, কোলন উঠে গেছে এই কারণে আমার দেখাচ্ছে না। 20 পিক্সেল যদি দেই তাহলে দেখবেন যে অনেক মোটা হয়ে গেছে। এই যে সলিড দিলাম, তারপরে পিক্সেল দিলাম, এই বর্ডার দিলাম, এগুলা নিয়ে আমাদের সিএসএস এ আরো ক্লাস হবে, যখন সিএসএস যাব তখন আরো বিস্তারিত আরো অনেক সুন্দর জিনিস শেখাবো। এখন যদি আমি ডটেড দেই, সাপোজ ডটেড, বানান যদি আমার ভুল না হয়ে থাকে তাহলে দেখবেন যে আমাদের এটা ডট 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 হয়ে গেছে। আমি একটু এখানে একটু কমে দেই, পিক্সেলটা একটু কমে দেই, তাহলে দেখতে সুন্দর হবে, 5 পিক্সেল, দেখবেন যে বর্ডারটা এই যে ডট 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 হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা লেখার চতুর্পাশে আমরা বর্ডার দিতে পারি। তাহলে কি দেখলাম, লেখার চতুর্পাশে যদি বর্ডার দিতে চাই সেই বর্ডার দিতে পারবো, অথবা আমরা যদি কালারে কোনো ভ্যালু দিতে চাই, হ্যাঁ, কোনো ভ্যালু দিতে চাই তাইলে সেটাও আমরা দিতে পারবো। সেটা যদি দিতে চাই, সাপোজ আমরা ধরেন এই যে ইয়েটা বাংলাদেশ লেখাটা, আর এখানে আমরা কালারটা এইভাবে রেড না দিয়ে আমরা কালারের দিব, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার, অথবা ধরেন এই যে এখানে রেড ছিল, বাংলাদেশের যে ব্যাকগ্রাউন্ডের কালার ছিল সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এইভাবে না দিয়ে কোড দিয়ে দিব। যদি কোড দেই, সেই কালার কোড আছে ইন্টারনেটে, আমি সার্চ দিয়ে দেখাচ্ছি, অনেক কোড আছে, মুখস্থ তো থাকবে না, কারণ আমরা দিলাম FF63 দিলাম, 63 দিয়ে তারপর আছে FF6347, এই কটা সংখ্যা আমরা দিলাম এখানে দিয়ে। যদি আমি বাংলাদেশ লেখাটাও যদি কালার করতে চাই অন্য কালার ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে, হ্যাঁ
ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমি স্যার ফন্ট কালারও চেঞ্জ করতে চাই, এখানে সেমিকোলন দিয়ে সাথে সাথে আবার ওইটা দিবেন, এই যে কালার দিয়ে তারপর আবার কোলন দিয়ে তখন ধরেন আপনি অন্য কিছু দিবেন। বুঝতে পারছেন? এই যে এরকম দিবেন, বোঝার নাই? একই একই স্টাইলের মধ্যে তার সেমিকোলন দিয়ে তারপর হচ্ছে আবার কালার দিয়ে গ্রিন, তার মানে বাংলাদেশ লেখাটারও কালার চেঞ্জ হবে, সাথে সাথে বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডেরও চেঞ্জ হবে। এইটার কারণে হচ্ছে বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, আর এটার কারণে হচ্ছে বাংলাদেশের লেখাটার কালার চেঞ্জ হবে। আমরা একটু রান করি, দেখছেন ওই কালার কোড দেওয়ার কারণে আমার এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে, আর যে আমি গ্রিন কালার দিয়েছি, শুধু কালার দিয়েছি, একই সাথে দেখেন একই স্টাইলের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে এখানে সেমিকোলন দিয়ে দিয়েছি, এই যে কালার গ্রিন, তাহলে এটা আমার এই জিনিসটা একটু আবার জানতে চাচ্ছিলাম। কোনটা? এই এখন যে কিছুক্ষণ আগে মানে বাংলাদেশ এবং বর্ডারটা একেবারে একসঙ্গে চেঞ্জ হলো, এই ধরেন আমি এই মুহূর্তে আগে এইটা একটু বোঝেন, আমি ওটাতে আসতেছি। স্টাইল 1 নম্বরে যেটা এখন দেখাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ এটাই মানে 7 নাম্বার লাইনে, তাই তো? এখানে আমরা এর আগে রেড কালার অথবা গ্রিন কালার অথবা ধরেন পিঙ্ক কালার মানে কালারের নাম দিয়ে দেখলাম, তাই না? জি জি। এখন আমরা দেখতেছি কালারের কোড দিয়ে এটা করা যায়, কালারের কোড দিয়েও করা যায়। সেই কালারের কোড হচ্ছে এই যে এই কোডটা দিয়ে দিলাম। এরকম অনেক কোড আছে। আমি কোথায় পাবো স্যার? এটা আমি আপনাদেরকে গুগল থেকে নিয়ে দেখাচ্ছি। কোডগুলো কোনো সময় মনে থাকবে না, আমার মুখস্থ থাকবে না, বুঝছেন? মুখস্থ থাকবেও না, মুখস্থ করার কোনো সময় দরকারও নাই। এটা জাস্ট গুগল থেকে কালার কোড দিলে হবে। আমি আসতেছি একটু পরে। আমি জাস্ট আগে দেখাচ্ছি যে কালার কোড দিয়ে কিভাবে করা যায়। এই যে কোড নাম্বার দিলে এই কোডের একটা এগেইনস্ট একটা কালার আছে, সেই কালারটা আমার এখন হয়ে যাচ্ছে। এই যে দেখেন সেই কালারটা হয়ে যাচ্ছে, এই যে এই কালার, ওই ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা হয়ে যাচ্ছে। এখন সাথে সাথে যদি আমি এই বাংলাদেশ লেখার কালারটাও চেঞ্জ করতে চাই, এখান থেকে বাংলাদেশ লেখার কালারটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট এখানে একটা সেমিকোলন দিয়ে আমি আরেকটা লেখার কালার চেঞ্জ করার জন্য শুধু কালার দিতে হয়, একটু আগে আমরা দেখলাম। তো এখানে আমি লিখবো হচ্ছে কালার, COLOR, কালার লিখে কোলন দিয়ে কালারের আমি নাম লিখবো অথবা কালারের কোড লিখবো, যেটাই দেন আপনি, কালারের কোড নাম যেটাই দেন দিলে তাহলে কি হবে, এটার এই কালার এটা দেওয়ার কারণে টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এই কোড দেওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। একটু রান করি, দেখবেন যে আমার এই যে লেখাটার কালার চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ লেখা লাল হয়ে গেছে। ঠিক আছে, লাল হয়ে গেছে। এখন আসেন যে কালার গুলো আমরা কোথায় পাবো। কালার কোড লিখে দেন, কালার কোড গুগলে সার্চ দেন, কালার কোড HTML। এই যে HTML colorcodes.com, এরকম আরো অনেকগুলো আছে, W3 স্কুল আছে, বিভিন্ন জায়গায় আছে। এই যে এখানে কালারে ক্লিক করেন, সরি এখানে একটু ইয়ে করতে হবে। এই দেখেন এখানে এই যে হেক্সা কালার আসছে, এটা জাস্ট কপি করে নিয়ে দিবেন, অথবা আপনি এখান থেকে ধরেন এইটা দিলেন, দেখছেন এই যে এদিকে দেন, এখানে ক্লিক করব, দেখবেন যে এই হেক্সা কোডটা এখানে হয়ে গেছে। এখন আমি এটা নিয়ে যদি কপি করে দেই, তাহলে তার মানে কি আপনার মুখস্থ করার দরকার নাই। হ্যাঁ, জাস্ট কপি করে নিয়ে তারপরে এখানে জাস্ট পেস্ট করে দেন। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে স্যার, থ্যাংক ইউ। তার মানে আমরা জাস্ট গুগল থেকে নিব, এগুলা কোনো সময় মুখস্থ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, মুখস্থ করার চেষ্টাই করবেন না, চেষ্টা করলে বিপদে পড়বেন, ভুল হয়ে যাবে, মরে যাবেন। চেষ্টা করতে গেলে মরে যাবেন, বুঝছেন? টেনশনে মনে থাকবে না। জাস্ট ক্লিক করেন, এখানে থেকে হয়ে যাচ্ছে, জাস্ট নিয়ে দেন। আরটা কালার নেই, আমি এখান থেকে নিয়ে দেন, যেখানে যেটাকে আপনার পছন্দ হয়, যেটাকে পছন্দ হয় জাস্ট এটা নিয়ে কপি করেন, কপি করে এখানে হচ্ছে দিয়ে দেন। এখন রান করেন, রিফ্রেশ করেন। সরি, এটা রিফ্রেশ করলে তো হবে না। এই দেখেন কালার চেঞ্জ হয়েছে, গুড। তার মানে আমরা পারতেছি এখন। ওকে, তাহলে এইভাবে থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো।
আমরা আরজিবি ভ্যালু দিয়েও কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু আরজিবি ভ্যালু আমি এখনই দেখাবো না, সবকিছু একসাথে দেখাইলে পরে টেনশনে পড়ে যাবেন। আরজিবি ভ্যালুটা আমি এখনই এই মুহূর্তে দেখাবো না। এখন আসেন হচ্ছে আমরা কালার দেখলাম, তারপরে আমরা ইমেজও দেখেছি তাই না, লিংকও দেখেছি, লিংক কিভাবে দিতে হয়, কিভাবে লিংক একটার সাথে একটা লিংক দিতে হয়। এখন আপনারা এই পর্যন্ত একটু প্র্যাকটিস করেন, এই পর্যন্ত প্র্যাকটিস করে আমাকে একটু দেখান। বারবার প্র্যাকটিস করলে তারপরে হচ্ছে আপনাদের সুবিধা হবে। আমি যদি পুরা ইয়াটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এখানে ফুল ইয়াটা ফুল রাইট, স্যার ব্যাকগ্রাউন্ড কালার এখানে যদি দিতে চাই যে হচ্ছে ধরেন গ্রিন দেই, গ্রিন কালারটা আমার কাছে পছন্দ হয়। এখন যদি একটু রিফ্রেশ করি তাহলে আমরা কিন্তু গ্রিন হয়ে গেছি। তাহলে এই পর্যন্ত একটু কাজ করেন। আর আমি একটা জিনিস একটু মাথায় রাখবেন, আমি যে ছোট ছোট কাজগুলো করাচ্ছি এগুলাকেই ইন্টিগ্রেটেড করতে হবে কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে। এই কাজগুলা দিয়ে মূলত পরবর্তী কাজ করতে হবে। সো এগুলা একদম ক্লিয়ার থাকতে হবে। তাহলে এই কাজগুলো করে ফেলেন এখনই, পারবেন না? জি স্যার। হ্যাঁ ইনশাআল্লাহ পারবেন। আর আপনারা যে W3 স্কুলস আছে এটা ফলো করতে পারেন, এই ওয়েবসাইটের লিংকটা আমি আবারও দিয়ে দিচ্ছি, ফলো করতে পারেন, সমস্যা নাই। একটু প্র্যাকটিস করেন এই পর্যন্ত। একটু করেন, প্রবলেম হলে সাথে সাথে আমাকে জানান। হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা তো ঠিক আছে, তাহলে W3 স্কুলটা একটু দেখবেন ভালো করে। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।